হ্যাভিং সেড দ্যাট, এই ক্লাসরুমের লিঙ্কটা ইজ ডিফারেন্ট দেন তোমাদের প্রত্যেকটা সেপারেট ইন্ডিভিজুয়াল ক্লাসরুমের চেয়ে ভিন্ন। সো যারা সিআর, তোমাদের সবাইকে কাইন্ডলি কনফার্ম করতে হবে যে সবার কাছে এই লিঙ্কটা গেছে। ইয়েস স্যার, সি সেকশনে সবার কাছে লিংক আছে। ওকে স্যার এ সেকশনে দিছি স্যার, গ্রুপে দিয়ে দিছি। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বি সেকশন? জি স্যার, গেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো লেটস স্টার্ট। অ্যাজ আই মেনশন যে তোমাদের অধিকাংশ যে সেকশনে অলরেডি সিলেবাস কভার হয়ে গেছে, ওরা যদি 15 মিনিট পরেও জয়েন করতে চাও ইটস ফাইন। হ্যাঁ, আমি জাস্ট আমার মতন লেকচার শুরু করে দিচ্ছি। আমার এই মুহূর্তে তোমাদেরকে দেখতে পারতেছি না, তো তোমরা যদি কোথাও না বুঝো কাইন্ডলি আমাকে ফলো আপ দিও বা জাস্ট মাইক্রোফোন অন করে আমাকে প্রশ্ন করো, সিন্স আই ক্যানট সি দ্য কি বলে লিস্ট, দেখতে পারতেছি না যারা জয়েন করছে। সো হ্যাভিং সেড দ্যাট, আমার ধারণা সব ক্লাসেরই ফ্লো লাইন, প্যাথ লাইন, তারপরে তোমার টাইপস অফ ফ্লো পড়ানো হয়ে গেছে, তাই না? ডিফারেন্ট টাইপস অফ ফ্লো। আমি তারপরে এখান থেকে স্টার্ট করি। ওয়ালাইকুম আসসালাম স্যার, কিছু বলতে চাও স্যার যে সালাম দিলা? না স্যার। ঠিক আছে, শুধু আমি চাচ্ছ যে আমার জীবনে শান্তি নেমে আসুক, এটাই? ওকে, তোমার জীবনে শান্তি নেমে আসুক। সো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। হ্যাভিং সেড দ্যাট, লেটস বিগিন উইথ দ্যাট যে তোমার ডিফারেন্ট টাইপস অফ ফ্লো। সো আমরা ফ্লোয়িং ফ্লুইড নিয়ে বা ফ্লুইড কাইনেমেটিক্স নিয়ে ডিল করার সময় যেটা বলছিলাম যে তোমার বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের মুভিং ফ্লুইড বা চলমান তরলকে বিভিন্নভাবে ভাগ করা যায়। সো ভিসকোসিটি এবং ভেলোসিটির ভিত্তিতে ফ্লোকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ল্যামিনার ফ্লো আর একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। সো ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লোর মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে ভিসকোসিটি একটা কি ইম্পর্টেন্ট রোল প্লে করে, টু আ পয়েন্ট যে ভিসকোসিটি উইচ ইজ অ্যান ইন্টারনাল ফ্রিকশন বিটুইন দ্য ডিফারেন্ট লেয়ার্স অফ ফ্লুইড, ভিসকোসিটিটা সিগনিফিকেন্ট থাকে বিধায় খুব ভেলোসিটি, একটা নির্দিষ্ট ভেলোসিটি পর্যন্ত ও খুবই লেয়ার্ড বা স্মুথ ওয়েতে কাজ করে। বাট তুমি যতই ভেলোসিটি, একই ফ্লোয়ের ভেলোসিটি বাড়াইতে থাকলে তোমার দেখা যাচ্ছে যে তুমি দেখবা যে ও বিভিন্ন ভর্টিস তৈরি করে। ভর্টিস মানে হচ্ছে ঠিক এই ধরনের তোমার বাবলস এর মতন তৈরি করে, ঠিক আছে? সো ল্যামিনার ফ্লো হচ্ছে যেখানে ভিসকাস ফ্লুইড থাকে বা যেখানে ভিসকোসিটি প্রিডমিনেন্ট রোল প্লে করে, সেক্ষেত্রে তোমার ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে ফ্লোটা প্যারালালি বা ইন লেয়ার বা একটা একটির সাথে স্লাইড করে মুভ করে বলে মনে হচ্ছে, এবং ফ্লো প্যাথটা অনেক ডেফিনিট এবং অনেক অবজারভেবল, যে বোঝা যাচ্ছে যে ল্যামিনার ফ্লো। টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে তোমার সাধারণত একটা ইরেটিক মুভমেন্ট হয়, ও কোনো প্যারালাল পাথ বা ফিক্স কোনো পাথ, ডেফিনেট কোনো প্যাথ লাইন বা ফ্লো লাইন বা স্ট্রিম লাইন সে ফলো করে না। এর মধ্যে ট্রানজিশনাল ফ্লো হচ্ছে যে ফ্লোটা অল্টারনেট করে, ল্যামিনার থেকে টার্বুলেন্ট হচ্ছে, টার্বুলেন্ট থেকে ল্যামিনার হচ্ছে, এবং এই ঘটনা ঘটতে পারে বাস্তব জীবনে আমাদের বিভিন্ন ধরনের ফ্লোতে। হ্যাভিং সেড দ্যাট, টাইম আর স্পেসের সাপেক্ষে যদি আমরা ফ্লোকে ভাগ করি তাহলে হচ্ছে যদি ভেলোসিটি সময়ের সাথে সাথে না বদলায় তাহলে আমরা সেটাকে বলেছিলাম স্টেডি ফ্লো, আর ভেলোসিটি যদি সময়ের সাথে সাথে বদলায় তাহলে সেটাকে আমরা বলেছিলাম আনস্টেডি ফ্লো। হ্যাঁ, ইট ক্যান বি ভেলোসিটি অ্যান্ড আদার ফ্লো প্যারামিটার্স এজ ওয়েল। ইউনিফর্ম আর নন ইউনিফর্মের ক্ষেত্রে হচ্ছে ভেলোসিটি যদি সময়ে না রাদার স্পেসের সাপেক্ষে যদি বদলায় তাহলে আমরা বলি নন ইউনিফর্ম, আর যদি না বদলায় তাহলে আমরা বলি ইউনিফর্ম ফ্লো। এই যে ক্রাইটেরিয়া গুলা, ক্লাসিফিকেশনস গুলা, দে আর মোর থিওরিটিক্যাল, বাট ইন রিয়েল লাইফ আমাদের আনস্টেডি ফ্লো স্টেডি হইতে পারে, স্টেডি ফ্লো আনস্টেডি হইতে পারে। ফর এক্সাম্পল, যদি তোমরা চিন্তা করো যে একটা স্লুইস গেট যদি ওপেন করো বা একটা পানিকে যদি একটা গেট দিয়ে আটকায় রাখো, সেই গেটটা যদি ওপেন করো তাহলে সাথে সাথে ফ্লুইডের ভেলোসিটি সময়ের সাথে সাথে বাড়তে থাকবে, যতই পিছনের ফ্লুইড চাপ দিয়ে দিয়ে বের করার চেষ্টা করবে, বাট আস্তে আস্তে ইট উইল বিকাম স্টেডি। তার মানে কি একটা স্টেবল সিচুয়েশনে চলে যায়, তাই না? আরেকটা এক্সাম্পল হচ্ছে যে তোমার আমাদের ডিফারেন্ট ভালভের ক্ষেত্রে, তাই না? যদি তোমার একটা পাইপকে যদি কোনো একটা ভালভ দিয়ে বন্ধ করে রাখো তাহলে ওর ফ্লোটা মোরলেস জিরো, বাট তুমি যখন ভালভটা ওপেন করো সাথে সাথে তোমার ইট গেট সাম ভেলোসিটি, ইট গেট সাম ডিসচার্জ, যেটা তোমাদেরকে অলরেডি পড়ানো হয়েছে। সো তখন ফ্লোটা টাইপটা চেঞ্জ হয়।
ইন রিয়েল লাইফ যে টার্বুলেন্ট ফ্লোকে আমরা টার্বুলেন্ট ফ্লো বলি, যে কারণ কি ওটার ভেলোসিটির ইম্প্যাক্টটা অনেক বেশি এবং ফ্লোটা কোনো প্যাটার্ন ফলো করে না, ফ্লো পাথ নাই, কোনো স্ট্রিম লাইনগুলো প্যারালাল না এবং একটা ইরাটিক বা এলোমেলো অগোছালো একটা মুভমেন্টের মধ্যে দিয়ে চলে, সেগুলোকে অ্যাকচুয়ালি আমরা মিন স্টেডি ফ্লো হিসেবে ব্যাখ্যা করতে পারি। ফর এক্সাম্পল, যদি তোমার ভ্যালুটা এমনভাবে ফ্লাকচুয়েট করে যে ফ্লাকচুয়েট করে একসময় একটা অ্যাভারেজ ভ্যালুতে আনা যায়, যেমন ধরো তোমার একটা জায়গায় খুব জোরে ভেলোসিটি হচ্ছে, টার্বুলেন্ট ফ্লো হচ্ছে, তুমি চিন্তা করো ওই পাইপের ভালভটা ওপেন করে দিচ্ছ, তাই না, খুব জোরে পানিটা বের হচ্ছে, তাই না, ইটস নাও টার্বুলেন্ট, এবং সেই পাইপে পানিটা হয়তো একটা বাকেটে কিংবা একটা রিজার্ভয়ারে এনিথিং একটা পুকুরে পড়তেছে। তো সেই ভেলোসিটিটা যখন তোমার ইনিশিয়াল যে ভেলোসিটিটা থাকে, ইনিশিয়াল ফ্লোটা হয়তো বা টার্বুলেন্ট থাকে, বাট ইভেনচুয়ালি যত সময় যাবে সেটা হয়তো বা স্টেডি হবে। তো তুমি যদি 1 ঘন্টার একটা অ্যানালাইসিস করো তাহলে দেখা যাবে যে তুমি যে টার্বুলেন্ট ফ্লোটা হয়তো বা 60 মাইল পার সেকেন্ড হয়ে গেছে, সেটাকে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আস্তে আস্তে 30 মাইল পার সেকেন্ডে আসছে, হয়তো বা অ্যাভারেজ তুমি 1 ঘন্টায় পাবা 45 মাইল পার সেকেন্ড। সো এই ধরনের ক্ষেত্রে আমরা ওকে মিন স্টেডি ফ্লো হিসেবে ব্যাখ্যা করতে পারি। এবং there can be a combination of flows, for example steady এবং ইউনিফর্ম একসাথে হইতে পারে, যেমন একটা পাইপের মধ্য দিয়ে একই ডায়ামিটারের একটা স্ট্রেইট পাইপ দিয়ে যদি কনস্ট্যান্ট রেটে তুমি পানি ওকে এর মধ্যে ইনপুট দিতে থাকো, সেক্ষেত্রে তোমার স্টেডি এবং ইউনিফর্ম। নন ইউনিফর্ম হইতে পারে যদি পাইপটা কনিক্যাল বা অন্য শেপের হয়, ঘুরে যায় বা ডায়ামিটার চেঞ্জ হয়। আনস্টেডি ইউনিফর্ম হতে পারে, একইভাবে আনস্টেডি নন ইউনিফর্ম হতে পারে। ডেনসিটিকে যদি আমরা একটা ক্রাইটেরিয়া হিসেবে চিন্তা করি, তাহলে তোমাদের সাথে আগে একবার বলা হয়েছিল যে ফ্লো ক্যান বি কম্প্রেসিবল, ফ্লো ক্যান বি নন কম্প্রেসিবল। এনক্লোজার তার মানে হচ্ছে যে কিভাবে কিসের মধ্যে আবদ্ধ বা আবদ্ধতার ভিত্তিতে যদি চিন্তা করি, তাহলে ইন্টারনাল ফ্লো উইচ ইজ ফ্লো উইদিন আ পাইপ, পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে। এক্সটার্নাল ফ্লো হচ্ছে পাইপের বাইরে দিয়ে যাচ্ছে, অ্যাজ ইন তুমি যদি চিন্তা করো যে কোন একটা পিলার বা পিয়ার্স এর পাশ দিয়ে যেটা হয়, ব্রিজের যে পিলার গুলা তার পাশ দিয়ে যে ফ্লোটা গুলো হয়। আর ওপেন চ্যানেল ফ্লো হচ্ছে ফ্লো উইথ আ ফ্রি সারফেস, তার মানে হচ্ছে ওর একটা মাথা ওপেন। ভিসকাস এবং ইনভিসিড হতে পারে, যেখানে ফ্রিকশনাল এফেক্ট বা ভিসকসিটি খুব হাই ইম্প্যাক্ট করে। আর ইনভিসিড ফ্লো হচ্ছে যেখানে বেসিক্যালি তোমার ওর যেই ইনার্শিয়া কিংবা প্রেশার অন্য ফোর্সের তুলনায় ভিসকসিটি ফোর্সটা নেগলিজিবলি স্মল থাকে। হ্যাঁ, সো আমরা ফ্লো রেট বা মিন ভেলোসিটি কিছুটা কয়েকটা সেকশনে দেখানো হয়েছিল, যেটা বলছিলাম তোমরা যদি ফ্লো রেট বা মিন ভেলোসিটি তো বুঝেই গেছো যে থাকে না, একটা ওভার আ পিরিয়ড অফ টাইম তুমি যদি ওর মিন নাও, অথবা স্পেসের সাপেক্ষ মিন বা অ্যাভারেজ নিতে পারো। বাট ফ্লো রেট হচ্ছে যে তোমার নির্দিষ্ট একটা এরিয়া দিয়ে পার ইউনিট সময়ে যে পরিমাণ পানিটা ফ্লো করে, দ্যাট ইজ ফ্লো রেট, যেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি ভলিউম ফ্লো রেট দিয়ে, ওয়েট ফ্লো রেট দিয়ে এবং ম্যাস ফ্লো রেট দিয়ে। ভলিউম ফ্লো রেটকে আমরা সাধারণত যেটা বললাম টার্মিনোলজি হচ্ছে ডিসচার্জ, রিমেম্বার দিস টার্ম, ডিসচার্জ। সো ডিসচার্জ হচ্ছে প্রতি ইউনিট সময়ে, তার মানে 1 সেকেন্ড সময়ে, বা যদি তুমি 1 ঘন্টার সাপেক্ষে বলতে চাও 1 ঘন্টায় যেই ভলিউমের পানি, যেই পরিমাণ আয়তনের পানি ফ্লো করতেছে, সেটাকে তুমি বলি ভলিউম ফ্লো রেট অর ডিসচার্জ। সিমিলারলি ওয়েট হলে ওয়েট ফ্লো রেট, মাস হলে মাস ফ্লো রেট। হাউ ডু উই ক্যালকুলেট দ্য ফ্লো রেট? হ্যাঁ, সো তুমি যদি এরকম একটা সিনারিও চিন্তা করো যেখানে আমার একটা স্মল সারফেসের মধ্যে তোমার ফ্লোটা হচ্ছে স্টেডি এবং ফ্লোটা হচ্ছে XZ, এই প্লেনটার মধ্যে দিয়ে ফ্লোটা হচ্ছে থ্রু আ স্মল পাইপ অর সারফেস এলিমেন্ট, ডি এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, বাট ডি এরিয়াটা হচ্ছে YZ প্লেনে, তাই না? একটা 3D প্লেন যদি চিন্তা করো, ফ্লো হয়তো বা এই প্লেনটা দিয়ে যাচ্ছে, বাট তোমার পাইপটা যেটার মধ্য দিয়ে ফ্লোটা হচ্ছে সেটা হচ্ছে এই প্লেনে, তাই না? সেক্ষেত্রে আমরা ভলিউম ফ্লো রেট ডিকিউ কে এক্সপ্রেস করতে পারি মিন ভেলোসিটি ইউ ইন্টু ডিএ। ডিএ হচ্ছে সেই এরিয়াটা, আর ইউটা হচ্ছে যে আমার মিন ভেলোসিটি, যদি আমরা একটা সময়ের সাপেক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াটএভার যদি একটা এভারেজ ভেলোসিটি নেই। ডিএ কে ইউ এর জায়গায় আমরা ইউ কস থিটা লিখতে পারি যদি আমরা এই ডিরেকশনে, অর্থাৎ যেই ডিরেকশনে ফ্লো হচ্ছে সেই ডিরেকশনের সাপেক্ষে যদি আমরা ফ্লো এর পরিমাণ বা প্রজেকশনটা নিতে চাই। সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে যদি শাফল করে cos থিটা ডিএ তে আনতে পারি, তাহলে cos থিটা ডিএ কে আমরা ডিএ প্রাইম বলতে পারি, which is basically the projection of DA normal to the flow বা এই এক্সিস বরাবর, ঠিক আছে? সো এই ইকুয়েশন থেকে আমরা ইউ ডিএ প্রাইম, এটা থেকে তুমি যদি ওকে যদি ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তুমি ম্যাস ফ্লো রেট পাবা, ওকে যদি স্পেসিফিক ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ওয়েট ফ্লো রেট পাবা। এবং এটাকে তোমার ফুললি ইন্টিগ্রেট করতে পারলে তুমি এন্টায়ার যে টোটাল এরিয়া, ধরো যেখানে তো জাস্ট ছোট্ট একটা ক্রস সেকশন বলা, বাট ইফ ইটস আ পাইপ, তার মানে ওকে যদি পুরো এন্টায়ার এরিয়া দিয়ে তুমি যদি ওকে
মাল্টিপ্লাই করো, ইন্টিগ্রেট করো, তাহলে তুমি ফুল ডিসচার্জটা পাবা। সো এই জিনিসগুলো ক্যান বি অ্যাপ্লাইড ফর স্টেডি ফ্লো, বাট যদি স্টেডি ফ্লো না হয় টার্বুলেন্ট ফ্লো হয়, যে ফ্লোটা প্রতি মুহূর্তে বদলাচ্ছে, তাহলে বেসিক্যালি কি ফ্লো এর একটা ইনস্ট্যান্টেনিয়াস বা লোকাল ভেলোসিটি থাকবে। তার মানে কি প্রতি মুহূর্তে কিংবা প্রতি লোকেশনে ওর ভেলোসিটি ডিফারেন্ট হইতে পারে সময়ের সাপেক্ষে, তাই না? তো সেক্ষেত্রে তোমার বেসিক্যালি ওর একটা লোকাল ভেলোসিটি কম্পোনেন্ট থাকতে হবে, যেটা উড বি ইকুইভ্যালেন্ট টু মিন ভেলোসিটি প্লাস তোমার একটা টার্বুলেন্ট ফাংশন বা টার্বুলেন্ট ভেলোসিটি ফাংশন বলে একটা ফাংশন থাকে, এবং সেটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি মিন ভেলোসিটিটা পাবা, তাই না? যেটা খুবই রেগুলার ওয়ে। সাম অফ ইট আই থিঙ্ক আই হ্যাভ অলরেডি ডিসক্রাইবড। সো হ্যাভিং সেড দ্যাট, তুমি যদি এখন এই ইউডিএ কে যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি এ ইন্টু ভি পাবা, উইচ ইজ তোমার ভলিউম ফ্লো রেট বা ডিসচার্জের সূত্র। সো in the end of all of this, the equation that we apply is Q is equals to AV, G is equals to gamma AV, whereas G is the weight flow rate, or M is equals to rho AV, which is the mass flow rate. ঠিক আছে? সো এই সম্পর্কগুলো থেকে তুমি যদি ফ্লো রেট জানো, সেখান থেকে মিন ভেলোসিটি বের করতে পারবা। তুমি যদি মিন ভেলোসিটি জানো, এরিয়া জানো, তাহলে সেখান থেকে তুমি ফ্লো রেটও বের করতে পারবা। মুভিং ফরওয়ার্ড, it's a very important equation in our life. আমরা আন্ডারগ্রাজুয়েট লাইফে খুবই সিম্পল ভার্সন অফ ইকুয়েশন অফ কন্টিনিউটিটা শিখি, আমরা ওইটাই স্যার শিখি। একটু আগে স্লাইডে যাবেন। জি স্যার, যাব। স্যার এই জায়গায় গামা যেটা, ওটা কি স্পেসিফিক ওয়েট? জি স্যার, আচ্ছা স্যার, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আর কারো কোনো প্রশ্ন আছে? সরি, আমি ধরে নিচ্ছি যে এই সেকশনগুলো আমি পড়ায় ফেলছি, এই টপিকগুলো, এই জন্য আমি থামতেছি না। আর ইন জেনারেল আমি ক্লাসের মধ্যে কি বলে খুবই টু দ্য পয়েন্ট থাকারও একটু চেষ্টা করতেছি। মনে হচ্ছে যে পরীক্ষা যেহেতু আগে আসতেছে, সময়ের দাম অনেক বেশি। এনিওয়ে, কারো প্রশ্ন থাকলে প্লিজ আনমিউট করে আমাকে প্রশ্ন করো ওর মতন করে। ডু নট ফিল, ডোন্ট হেজিটেট। হ্যাঁ, মুভিং ফরওয়ার্ড, ইকুয়েশন অফ কন্টিনিউটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। তোমাদের জীবনে এটা চাকরির পরীক্ষা পর্যন্ত মিনিমাম লাগবে, এবং পরবর্তীতে যারা এটা নিয়ে কাজ করবা, ফ্লো রেট বা ফ্লো ভেলোসিটি, সেডিমেন্টেশন, ইরোশন, ফ্লাড মডেলিং, স্যালিনিটি মডেলিং, ওশন মডেলিং, তাদের জীবনে এটা লেগেই থাকবে। সো এটা কনসেপ্ট হচ্ছে সিম্পল, যে ওভারঅল তোমার মাসটা কনজার্ভ হবে। সো প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা স্পেসে, যেটা নিউটনিয়ান ফিজিক্সের একটা বড় আন্ডারস্ট্যান্ডিং, যে কনজার্ভ করবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি এইরকম একটা কনিক্যাল শেপের একটা কন্ট্রোল ভলিউম, তোমাদের যাদের মনে আছে এই চ্যাপ্টারের শুরুতে বলা হয়েছিল যে আমরা একটা নির্দিষ্ট এরিয়া বা ভলিউম জুড়ে আমরা আমাদের অ্যানালাইসিসটা করবো, এবং দেন ওইটাকে আমরা পুরাটার সাপেক্ষে ইন্টিগ্রেট করে পুরাটা ফ্লো এর ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং বোঝার চেষ্টা করবো। হ্যাভিং সেড দ্যাট, যদি আমরা এরকম একটা ফ্লো চিন্তা করি যেখানে আমাদের নিউটনিয়ান ফিজিক্স হিসাবে বা নিউটনিয়ান ফ্লুইড যদি এটার মধ্যে দিয়ে মুভ করে, তাহলে ওর মাসটা কনজার্ভ হবে। তার মানে হচ্ছে আমাদের ঠিক শুরুতে এই ডিএ এরিয়া দিয়ে যে পরিমাণ মাস ছিল, এখানেও শেষ মুহূর্তে একটা নির্দিষ্ট সময় পরে একই পরিমাণ মাস থাকবে। সেক্ষেত্রে আমরা সূত্র দেখতে পারি যে মাস অ্যাট টি প্লাস ডেল টি, তার মানে ধরো যদি আমরা টি ধরি 7:20, এখন 7:20 বাজে আমার ঘড়িতে, হ্যাঁ, তাহলে টি প্লাস ডেল টি যদি একটা চাঙ্ককে ধরি 10 মিনিট, তাহলে 7:30 গিয়ে ফ্লোটা হবে 7:20 যা ফ্লো ছিল তা থেকে তুমি যদি 7:20 যে পরিমাণ পানি এন্টার করছে এবং 7:30 যে পরিমাণ পানি বের হয়ে গেছে, সেই দুই পরিমাণ পানির মাসের পার্থক্য, হ্যাঁ, রো ইন্টু ইউ ইন্টু ডিএ করলে আমরা মাস ফ্লো রেট পাচ্ছি। So this is how we can express it. Similarly, so পুরো ইকুয়েশনটা, প্রথম ইকুয়েশনটা আমরা এক্সপ্রেস করলাম উইথ রেসপেক্ট টু মাস বা ভর, বাট আমরা ভরের সাপেক্ষে বাদ দিয়ে আমরা চাইলে এই একই ইকুয়েশনকে আমরা অলসো এক্সপ্রেস করতে পারি ভলিউমের সাপেক্ষে। সেক্ষেত্রে আমরা 7:30 যে মাসটা আছে সেটা হচ্ছে 7:20 যে মাসটা যোগ এই 10 মিনিট সময়ের মধ্যে ভলিউমের কারণে প্রেসারের যে ভরের যে পরিবর্তন হয়েছে সেটা। যেমন আমরা জানি রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি, এম ইজ ইকুয়ালস টু রো মাল্টিপ্লাইড বাই ভি। সো এখানে যদি তুমি ইকুয়েশনটা চিন্তা করো যে এম ইজ ইকুয়ালস টু রো ইন্টু ভি, তাহলে এখানে যদি ভি বাড়ে কমে এম বাড়বে কমবে, রো বাড়ে কমে বাড়বে কমবে, তাই না? সো আমরা ধরে নিছি
যে ভলিউমের সাপেক্ষে যদি এখন এই ইকুয়েশনটা এক্সপ্রেস করি তাহলে উই ক্যান এক্সপ্রেস ইন সিমিলার ওয়ে, যেখানে ডিপি বাই ডিটি এক্সপ্রেস করতেছে চেঞ্জ ইন ডেন্সিটি, বিকজ আমাদের এখানে দেখো শুরুতে এক ডেন্সিটি শেষে এক ডেন্সিটি, সো রো 1 রো 2, সো ইটস নট দ্য সেম ডেন্সিটি ফ্লুইড। এনিওয়ে, হ্যাভিং সেড দ্যাট এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা একটা সমান করি তাহলে আমরা এরকম একটা সম্পর্কে যেতে পারি, যেখান থেকে সিমিলারলি রো 1 রো 2 ইজ কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, যে 10 মিনিটে 7:20 আমার ডেন্সিটি ছিল এত, 7:30 আমার ডেন্সিটি ছিল এত, তাই না? তো আমরা এইভাবে লিখতে পারি ইকুয়েশনটাকে এদেরকে বের করে দিয়ে। আর এখানে আমরা ডিপি বাই ডিটি লিখছি বিকজ কি আমরা সময়ের সাপেক্ষে কতটুকু বদলাচ্ছে সেই বদলানোর হারটা নিচ্ছি, সো which is not a constant value, it's the rate. হ্যাঁ, having said that, basically এই ইকুয়েশনটাকে আমরা বলি জেনারেল ফর্ম অফ ইকুয়েশন অফ কন্টিনিউটি, বাট যেটা আমরা ইউজ করি না। হাউএভার আউট অফ রিয়েল লাইফে যদি যাই, যেমন ধরো ফ্লাড মডেল, সেডিমেন্টেশন মডেল, বা যে কোনো কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্সের যেসব মডেল সিএফডি বলে, কিংবা হাইড্রোডাইনামিক যেসব মডেলস থাকে, সেগুলোতে এই ইকুয়েশনটারই আরো অনেক অ্যাডভান্সড ভার্সন ইউজ করা হয়, যেখানে অন্যান্য আরো টার্মস অ্যাড হবে, যেমন প্রেসার যদি বদলায়, বাতাসের যদি চাপ থাকে, গ্র্যাভিটির মান কত থাকবে, করিওলিস ইফেক্ট কত থাকবে। করিওলিস ইফেক্ট হচ্ছে পৃথিবীটা ঘোরার কারণে আমার বেগটা কি প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, তাই না? আরো অ্যাডিশনাল টার্ম অ্যাড করে আরো রিয়েলিস্টিক মানানোর চেষ্টা করা হয়। বাট ফর ইউ গাইজ, ফর দ্য বেসিক ফান্ডামেন্টাল understanding, this is the general form of equation of continuity, যেটা থেকে আমরা বলতে পারতেছি that the net rate of mass inflow to a control volume is equal to the rate of increase of mass within the control volume. যে কতটুকু নেট রেট হলো সেটা হচ্ছে কতটুকু তার ম্যাস বাড়লো অথবা কমলো বলতে পারো। হ্যাঁ, সো এইটাকে যদি আমরা এখন চিন্তা করি যে স্টেডি ফ্লো এর ক্ষেত্রে ইকুয়েশনটাতে আমরা ডেল পি বাই ডেল টি কে শূন্য বলতে পারি, কারণ স্টেডি ফ্লোর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে তার ডেন্সিটি পরিবর্তন হচ্ছে না সময়ের সাপেক্ষে। ইন দ্যাট কেস আমাদের যদি এই টার্মটার মধ্যে এইটা শূন্য হয়ে যায় তাহলে আমরা this term, first term equals second term. In that case, তুমি finally এটাকে লিখতে পারো যে rho 1 a1 v1 equals rho 2 a2 v2, which is the mass flow rate. হ্যাঁ, এবং সিমিলারলি রো কে তুমি যদি জি দিয়ে গুণ করো, রো জি করলে গামা পাবা। সিমিলারলি একইভাবে লিখতে পারো rho 1 a1 gamma 1 a1 v1 equals rho 2 a2 v2. এবং এই ক্ষেত্রে যদি আমাদের ডেন্সিটিও কনস্ট্যান্ট থাকে, ইনকম্প্রেসিবল থাকে, তাহলে আমরা ইকুয়েশনটাকে আরো ইজিলি লিখতে পারি a1 v1 equals to a2 v2, which is the discharge বা ভলিউম ফ্লো রেট। হ্যাঁ, সো ফাইনালি অ্যাকচুয়ালি তোমরা এই ইকুয়েশনটাই ব্যবহার করবা। হ্যাঁ, ফর নাও এই চ্যাপ্টারে যেমন খুব বেশি অঙ্ক তোমরা আমি দেখাচ্ছি না, বিকজ এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের এই চ্যাপ্টারের চেয়ে বেশি দরকার হবে লেটার চ্যাপ্টার, যেখানে আরো বেশি এনার্জি বা আরো ইকুয়েশন চলে আসবে। বা ফর নাও যে দিস ইজ the form of general equation of continuity when the flow is steady and the fluid is incompressible. এবং these equations are usually applied to flow in a closed conduit. So এই ক্ষেত্রে হয়তো খুব বেশি অ্যাপ্লাই হবে না যে ছবিটা এখানে দেওয়া, রাদার এটা অ্যাপ্লাই হবে একটা পাইপড কন্ট্রোল সিচুয়েশনে যে ফ্লো গুলো যাচ্ছে। জি স্যার। স্যার এই জায়গায় কি কোনো ভেলোসিটির কোনো ইস্যু থাকবে না? যে যেই জায়গাতে যে মানে ক্রস সেকশনটা বড় ওই জায়গাতে ভেলোসিটি তো একই টাইমে দুই দিক দিয়ে তোমার সেম ফ্লো রেট পাওয়া লাগবে বা ম্যাস তো সেম হওয়া লাগবে, তো ভেলোসিটি কি চেঞ্জ হবে না? জি স্যার, ইউ আর রাইট, দ্যাট ইজ হোয়াট দি ইকুয়েশন সেজ। যে তোমার যদি কোনো জায়গায় ভেলোসিটি তুমি যদি ধরে নাও যে তোমার ডিসচার্জটা ফিক্স আছে, ধরো তুমি যদি নদীর ক্ষেত্রে চিন্তা করো, নদীর ক্ষেত্রে ইকুয়েশন ছবিটাতে একটা ধরো একটা চ্যানেলের ছবি দেওয়া, তাই না? এই ছবিটা যেটা দেওয়া, আমি যেটা বলতে চাচ্ছি যে বাস্তব জীবনে এই ছবিটা এই ইকুয়েশনের সাথে পুরোপুরি আমরা মিলাইতে পারবো না। হাউএভার থিওরিটিক্যালি আমরা যদি ধরে নেই যে এখানে খুব বেশি চেঞ্জেস হচ্ছে না ইন দিস লিটল চ্যানেল, দ্য পিকচার আইভ গিভেন হিয়ার, সেক্ষেত্রে ইয়েস ডেফিনেটলি। সো তোমার এই a1 এর মধ্যে দিয়ে যে ভেলোসিটিটা যাবে a2 তে গিয়ে সেই ভেলোসিটিটা কমে যাবে, কারণ কি আমার এই 1 ক্রস সেকশন আর 2 ক্রস সেকশনে আমার এই কিউটাকে ফিক্স রাখতে হবে, তাই না? যেই রেটে পানিটা এন্টার করতেছে সেই রেটটা কনজার্ভ হবে, এবং এই কিউটা কনজার্ভ করার জন্য আমার v1 এর চেয়ে v2 টা ছোট হবে, কারণ a1 এর চেয়ে a2 টা বড়। ঠিক আছে? সো এই ইকুয়েশনটা আমরা ইউজুয়ালি রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি ক্লোজড কন্ডিউটে।
যেমন হচ্ছে যে তুমি যেখানে বললাম যে তুমি একটা পাইপ যদি চিন্তা করো, চোখ বন্ধ করে তুমি অ্যাপ্লাই করতে পারবা, যে পাইপ দিয়ে তুমি ফ্লোটাকে রেগুলেট করতেছো, ইউ আর দ্য মাস্টার অফ দ্য পাইপ, তাই না? ইউ ক্যান ডিসাইড কি হবে না হবে। বাট নদীতে আসলে অ্যাকচুয়ালি নদীতে মাস্টার হওয়া খুব কঠিন, ভেরি ডিফিকাল্ট রিয়েল লাইফ ওপেন চ্যানেল ফ্লোতে। যে কারণে ধরো আমাদের দেশের, তোমাদের কোনো ক্লাসে বলছে কিনা আমি জানি না, যে তোমার ইভেন ভাষাগত পরিবর্তন চলে আসছে। যেমন 40 ইয়ার্স আগে, 30 ইয়ার্স আগে ভাষা ব্যবহার করে হতো যে ফ্লাড কন্ট্রোল, হ্যাঁ, সেটা বা হয়ে গেছে তোমার এই ফ্লাড ধরনের, ম্যানেজমেন্ট। সেটা ফ্লাড ম্যানেজমেন্ট, যেটা আমি একটা ক্লাসে বলছিলাম যে গোয়িং ফরওয়ার্ড এটা হয়ে যাবে যে লিভিং উইথ ফ্লাড, লিভিং উইথ দ্য রিভার, নট রিভার কন্ট্রোল অর রিভার রেগুলেশন। হ্যাঁ, রাদার হচ্ছে যে কিভাবে আমরা নদীর সাথে বাঁচতে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এটা বিশ্বাস করি। মানে অন্ধ ধর্মের মতন বিশ্বাস করি না, আমি খুব যুক্তি দিয়ে বিশ্বাস করি যে তোমার যেভাবে তোমার নদীকে বা সমুদ্রকে বা ওয়াটার বডিকে যেভাবে তোমার কন্ট্রোল করার চেষ্টা করছো, কন্ট্রোল তো করতেই পারে নাই, বরঞ্চ উল্টাটা হয়েছে, এখনো আমাদের গায়ের উপর এসে পড়তেছে। এখন তুমি ওকে যদি বলো যে চলো ম্যানেজ করি, ও ম্যানেজ মানবে না। ওর সাথে এখন তোমার, আমি এমনই, আমার সাথে এখন তুমি এখন ভদ্র ব্যবহার করে থাকতে হবে, তাই না? যেটা বাস্তব জীবনে হয়, যে অনেক সময় যখন সম্পর্কগুলা মধ্যে এক ধরনের অস্বাস্থ্যকর সম্পর্ক থাকে, যে চাপায় দেওয়া হয়, কিংবা থাকে না, কথা বলার জায়গা থাকে না, কমিউনিকেশনের জায়গা থাকে না, তারপর কিন্তু একসময় মানুষ বিদ্রোহ করে, রিভল্ট করে, যে আমি তোমার কথা শুনবো না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে হয়, অনেককে দেখছি যে তাদের বাবা মারা অনেক কঠোর, তাদের সন্তানের এক সময় গিয়ে রিভল্ট করে, বিদ্রোহ করে, তাই না? তো তারপর হয় কি, বাবা মা কি তখন তাদেরকে কিছুদিন ম্যানেজ করে চলে, তারপরে যদি রাগ না কমে তখন কি বলে, যাচ্ছে ঠিক আছে তুই তোর মতন থাক, তুই তাও থাক, মিলাই ঝিলাই। এনিওয়ে, বাবা মার সাথে কথাটা বলে ফেললাম, কিন্তু বাবা মা প্রতি আমাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত, স্পেশালি যেসব বাবা মারা কষ্ট করে আমাদেরকে বড় করছে। বাট এনিওয়ে, সো দ্যাটস মাই অ্যাজাম্পশন, আমার অ্যাজাম্পশন না, দ্যাটস সর্ট অফ মাই calculated understanding of what I've been studying for years, এবং আমার কাছে মনে হয় that is the way forward for thinking। কারণ এই পৃথিবী শুধু মানুষের একার জন্য না, এই পৃথিবীতে তোমার পশু পাখি গাছপালা নদী নালা সবাই আছে, তাই না? আমরা নেতাগিরি করে থাকতে পারি যেহেতু আমাদেরকে কিছু স্পেশালাইজড আমাদের সুবিধা আছে, কিন্তু সেই নেতাগিরি মানে এই না যে আমি ওরে পিটাবো কিংবা ওকে রেগুলেট করবো, ওকে ম্যানেজ করবো, বাট রাদার ওকে আমি ওকে জায়গাটা করে দিব, যেন ওর মতন থাকতে পারে, আমি আমার মতন থাকতে পারি। দ্যাট ইজ, আই থিঙ্ক, is a form of leadership that human can take. Having said that, যেটা বললাম যে এই কোয়েশনটা তুমি চোখ বন্ধ করে পাইপে দিতে পারবা, বা যদি তুমি একটা নদী বা একটা ছোট্ট স্ট্রিম, ফর এক্সাম্পল একটা ছোট্ট স্ট্রিম যদি হয়, আমাদের দেশে ছোট স্ট্রিম কম, আমাদের দেশের নদীগুলো সাধারণত অনেক চড়া হয়, তারপরে অনেক ছোট নদী পাবা, স্ট্রিম পাবা, যেটা পরে গিয়ে ছোট হয়ে গেছে। বিদেশের দেশগুলোতে, যেসব দেশে আমাদের মতন এরকম নদীর রিচনেস নাই, হ্যাঁ, আমাদের নদীগুলো অনেক অনেক রিচ, অনেক বড়, অনেক চড়া এখনো। অন্যান্য অনেক দেশে এত চড়া নদী নাই, ওরা ওদের অনেক ছোট নদী। সেই ধরনের কেসেসে খুব ইজিলি এই ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবা, গিভেন যে তুমি ধরে নিছো যে এখানে তোমার ডেন্সিটি খুব একটা চেঞ্জ হচ্ছে না এবং দ্য ফ্লো ইজ স্টেডি। বাট ইন রিয়েল লাইফ মেজরিটি, স্পেশালি আমাদের নদীগুলোতে, ফ্লো ইজ নট রিলি স্টেডি। হ্যাভিং সেড দ্যাট, সেই ধরনের কেসেসে তুমি এই যে এরিয়াটা নিয়ে তুমি কন্ট্রোল ভলিউমটা নিয়ে ডিল করতেছো, সেইটার ভিতরকার এরিয়াটার মধ্যে তুমি যদি লিকুইডের ভলিউমের চেঞ্জটা নিতে পারো, তাইলেও তুমি ডিসচার্জের চেঞ্জটা খুঁজে পাবা। সো হ্যাভিং সেড দ্যাট, যেটা বললাম যে যখন আমরা ফ্লুইড ফ্লো নিয়ে ডিল করি, আমরা 2D 1D 3D অনেক ডাইমেনশনে আমরা চিন্তা করতে পারি। তোমাদের এত কঠিন জায়গাতে না, যে শুধু আমি অ্যাপ্লিকেশনটাই বলি, যে সাধারণত 1Dটা খুবই জরুরি। যখন আমরা জাস্ট কতটুকু পানি আসলো গেল বন্টন হইলো, সেসব জায়গায় আমাদের 1D চিন্তা করাটা সহজ, বা 1D ইকুয়েশন দিলে আমরা বেটার ক্যালকুলেশন পাই। কিন্তু আমরা যদি 2Dতে যাই, তাহলে আমরা মূলত আমরা চিন্তা করি কিভাবে ফ্লাডটা প্রপাগেট করতে পারে, হ্যাঁ। আর যদি 1D চিন্তা করি একটা ডাইমেনশনে, তাহলে এখানে কত ছিল, এখানে কত ছিল, ওখানে কত ছিল, এরকম। বাট তুমি 2D প্লেনে চিন্তা করলে ফ্লাডটা কিভাবে ছড়াচ্ছে, পানিটা কিভাবে ছড়াচ্ছে, সো ফ্লাড মডেলিং, ওশন সার্কুলেশন, এসব কাজে আমাদের 3Dটা অনেক 2Dটা জরুরি হয়। এবং 3Dটা জরুরি হয় সাধারণত সেডিমেন্ট ট্রান্সপোর্ট, বা তুমি যদি কেমিক্যাল ওশনোগ্রাফি, তার মানে হচ্ছে যে তোমার উইদিন ইভেন কেমিক্যাল, মানে তুমি যদি দ্য কেমিস্ট্রি পার্ট অফ ফ্লুইড ফ্লো নিয়ে চিন্তা করো, যে উইদিন একটা নদীর মধ্যে কিভাবে তোমার ভিতরকার
নদীর ভিতরে যেসব উদ্ভিদ থাকে, ফ্লোরা ফনা থাকে, হ্যাঁ, তারা কিভাবে ডিল করে এগুলো নিয়ে যদি জানতে চাও তাহলে হয়তো বা 3D ফ্লো গুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেই ধরনের কেসেস আমরা 3D ফ্লো নিয়ে ডিল করি। সো ওয়েন দ্য ফ্লো ইজ স্টেডি, যদি আমরা 3D কম্পোনেন্ট চিন্তা করি তাহলে আমরা স্টেডি ফ্লো এর ভেলোসিটিটাকে 3টা কম্পোনেন্ট দিয়ে XYZ 3টা কম্পোনেন্ট দিয়ে ভাগ করতে পারবো, তাই না? এবং সেক্ষেত্রে আমরা যখন 3টা কম্পোনেন্ট দিয়ে ভাগ করব, 3টা কম্পোনেন্ট নিয়ে যখন ভাগ করব তখন আমরা যদি সেই ভেলোসিটিটাকে আমরা যদি পার ইউনিট সময়ে কত ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেটা যদি বের করার চেষ্টা করি তাহলে আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি তাহলে আমরা ইকুয়েশনটাকে ঠিক এভাবে লিখতে পারি যে v ইজ আ ফাংশন অফ XYZ, তার মানে 3টা ডিরেকশনে v এর কম্পোনেন্ট থাকবে, এবং দেন তুমি যদি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সূত্র অনুযায়ী আমরা যদি ওকে ভাগ করি তাহলে আমরা ঠিক এভাবে লিখতে পারি যে del v by del x equals dx by dt, তাই না? ইউনিট ভেক্টরের মতো, যে একটা ইউনিট বরাবর কত চেঞ্জ হয় প্লাস তোমার সেই ইউনিটের সাপেক্ষে তোমার মূল ফাংশনটা কতটুকু চেঞ্জ হয়। এটা অঙ্কের জিনিস, আমি অঙ্কবিদ না, কিন্তু আমরা এগুলো করে আসছি, কিছুটা জানি। সো এই ফরমেশনটা তোমাদের পরিচিত মনে হওয়া উচিত, না মনে হইলে ছোটবেলার বই একটু বের করে নিও। এনিওয়ে, সো আমরা এই ফর্মে লিখতে পারি, তাই না? এবং যদি আমরা সেই চেঞ্জ ইন ভেলোসিটির মানটা জানতে চাই, টোটাল ভেলোসিটি, তাহলে আমরা 3টা কম্পোনেন্টের এভাবে স্কোয়ার রুট নিলেও পাবো। আচ্ছা, এখন আমরা dx বাই dt কে ভেলোসিটির u অ্যাক্সিসে চেঞ্জ কত যদি ধরে নিই, x অ্যাক্সিস বরাবর u কম্পোনেন্ট, y অ্যাক্সিস বরাবর v কম্পোনেন্ট এবং z অ্যাক্সিস বরাবর যদি w কম্পোনেন্ট হয়, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে রিভাইজ করে এইভাবে লিখতে পারবো, তাই না? সো এইভাবে যদি লেখো তাহলে ইন্টারেস্টিংলি দেখো, আমরা যদি আবার ওকে প্রত্যেকটা স্কেলার কোয়ান্টিটি ওয়াইজ 3টা ফরম্যাটে ভাগ করি, কারণ কি আমার স্কেলার ইকুয়েশন মানে হচ্ছে যদি আমি এখন ত্বরণের মানটা বের করতে যাই তাহলে কি এই ax ay az 3টার স্কোয়ারের স্কোয়ার রুট নিয়ে যোগ করতে হবে, তাই না? সো এইভাবেও লেখা যায়। সো তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে তুমি দেখো যে এই ক্ষেত্রে তোমার u হচ্ছে dv বাই dt বা dx বাই dt, কিন্তু dv বাই dx যেটা, সেটা কি বলতেছে যে ভেলোসিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু স্পেস, ভেলোসিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু স্পেস, ভেলোসিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু স্পেস। তার মানে হচ্ছে এই ইকুয়েশন ম্যাথমেটিক্যালি আমরা যেটা বুঝলাম, যেটা বাস্তব জগতে হয়, বাট উই আর প্রুভিং ইট থ্রু ম্যাথমেটিক্যাল formulations, that even if the flow is steady there can be an acceleration। কারণ কি, যদি সমবেগে যদি চলে তাহলে কিন্তু কোনো ত্বরণ নাই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ত্বরণ আছে, তাই না? সো এই ত্বরণটার মূল মানটা হচ্ছে তোমার স্পেসের চেঞ্জের কারণে, কারণ ইউটা তো কনস্ট্যান্টই হবে সময়ের সাপেক্ষে, ভিও কনস্ট্যান্ট, ডাব্লিউ কনস্ট্যান্ট, এইটা তো কনস্ট্যান্ট না। This type of acceleration is called convective acceleration. So even if the flow is steady, if you see an acceleration component due to the change of velocity with respect to position, that is called convective acceleration. Okay? So in steady flow, acceleration থাকতে পারে with respect to space. Similarly, ধরে নিলাম আনস্টেডি ফ্লো এর ক্ষেত্রে কি হয়? আনস্টেডি ফ্লো এর ক্ষেত্রে আমরা জানি সময়ের সাপেক্ষে ভেলোসিটিটা পরিবর্তন হচ্ছে না। সরি, স্টেডি ফ্লো এর ক্ষেত্রে, আনস্টেডি ফ্লো এর ক্ষেত্রে সময়ের সাপেক্ষে ভেলোসিটিটা v is varying with time। হ্যাঁ, সো ইন দ্যাট কেস ইফ v is varying with time, তাহলে আমাদের v এর আরেকটা কম্পোনেন্ট থাকবে টাইম, তাই না? কারণ কি, স্পেসের সাথে সাথে ও টাইমের মধ্যে বদলাচ্ছে, তাই না? সো একটা t বলে একটা ভ্যারিয়েবল তৈরি হয়ে যাবে, কারণ কি সময়ের সাপেক্ষেও ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, তাই না? তার মানে কি, সময়ও ভ্যারিয়েবল, ভেলোসিটিও ভ্যারিয়েবল। স্টেডি ফ্লো এর ক্ষেত্রে সময় ভ্যারিয়েবল হইলো, ভেলোসিটিটা ভ্যারিয়েবল ছিল না। আমার পকেটে এখনো 10 টাকা, 10 বছর পরে 10 টাকা। আর আনস্টেডি ফ্লো এর ক্ষেত্রে আমার পকেটে এখন 10 টাকা, 10 বছর পরে হয়তো বা 10,000 টাকা। এনিওয়ে, সো ইন দ্যাট কেস আমরা এই ইকুয়েশনটা যদি অ্যাক্সেলারেশন বাই করার চেষ্টা করি তাহলে তুমি দেখো ওর এই কম্পোনেন্টটা একটা টাইম কম্পোনেন্ট চলে আসে। সো আনস্টেডি ফ্লো এর ক্ষেত্রে এই টাইম কম্পোনেন্টটাকে বলা হয় লোকাল কম্পোনেন্ট। হ্যাঁ, আনস্টেডির ক্ষেত্রে লোকাল অ্যাক্সেলারেশন বলা হয়। হ্যাঁ, সো আনস্টেডি নন ইউনিফর্ম ফ্লো এর ক্ষেত্রে বা আনস্টেডি ফ্লো এর ক্ষেত্রে আমরা ইন এডিশন টু ওর local acceleration there is a convective acceleration part. Anyway, কারো কোনো প্রশ্ন আছে? সরি, I think I heard additional noise, এই জন্য আমি একটু শকড ছিলাম। এনিওয়ে, সো ফাইনালি তাহলে আমি যদি একটু সামারাইজ করি তাহলে হচ্ছে যে তোমার আমাদের যে v del v by del s, যেটা হচ্ছে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু স্পেস, যেটাকে আমরা বলি
কনভেক্টিভ অ্যাক্সেলারেশন, আর যদি সময়ের সাপেক্ষে না যেটা বদলাচ্ছে সেটাকে আমরা বলি লোকাল অ্যাক্সেলারেশন। সো আনস্টেডি নন ইউনিফর্ম ফ্লো এর ক্ষেত্রে আমরা দুইটা কম্পোনেন্টে পাই যদি অ্যাক্সেলারেশন বের করতে দেয়। ইউনিফর্ম ফ্লো যেটা ক্ষেত্রে কি স্পেসের সাপেক্ষে বদলাবে না, সেটা ক্ষেত্রে আমরা শুধু লোকাল অ্যাক্সেলারেশন পাবো। আর স্টেডি ফ্লো যেটার সাপেক্ষে আমরা শুধুমাত্র সময় সাপেক্ষে যেহেতু বদলাবে না কিন্তু ওর স্পেসের সাপেক্ষে আমরা কনভেক্টিভ অ্যাক্সেলারেশন পাই। সো তুমি যদি ফ্লোয়িং ফ্লুইডের আমরা এতক্ষণ শুনলাম বেগ, এখন যদি ত্বরণে আসি তাহলে এভাবে আমরা ত্বরণকে ট্যাকল করতে পারি বা ত্বরণকে ব্যাখ্যা করতে পারি যে কিভাবে ওর বেগটা বাড়তে পারে। আর যদি একটা কার্ভ পাথ হয় তাহলে তোমাদেরকে মনে হয় কয়েকবার বলা হয়েছিল যে সাধারণত যদি তুমি একটা চাকতি ঘোরাও বা যে কোনো জিনিস যখন ঘূর্ণনে থাকে ওর দুইটা ফোর্স থাকে, সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল। হ্যাঁ, একটা হচ্ছে কেন্দ্র বিমুখী, একটা হচ্ছে কেন্দ্রমুখী। কেন সেসব ক্ষেত্রে আমরা ত্বরণ বের করার সূত্র হচ্ছে v²/r, ভেলোসিটি স্কোয়ারকে তুমি যদি ওর অরবিটার রেডিয়াস দিয়ে ভাগ করো তাহলে এভাবে পাও। So that is all about velocity, how you look at fluid flow through Lagrangian way, Euler's way, streamline, path line. FlowNet is a concept that we use to visualize how the flow is changing in a 2D plane. I remember, I think কোনো একটা ক্লাসে আমাকে একজন প্রশ্ন করছিল, আমি ওকে উত্তরটা পরে দিব, আমি ওই দিনও উত্তরটা দেই না বিকজ আই জাস্ট ওয়ান্টেড টু ফিনিশ দ্য সিলেবাস। আমি জানি না আই থিঙ্ক যেই ক্লাসটাকে আমি এই সিলেবাসটা এই চ্যাপ্টারটা শেষ করছিলাম ওই ক্লাসের কোন একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছিল আমার একটা এক্সাম্পল দিয়ে। আমি তোমাকে আমি একটু পরে উত্তর দিব তুমি যদি ক্লাসে থেকে থাকো, কারণ ওই দিন আমি চাচ্ছিলাম টু ফিনিশ দ্য সিলেবাস ইন দ্য ফার্স্ট প্লেস। পরে তোমাদের ক্লাস শেষ থাকার কারণে আমি আর কথা বাড়াই নাই, বাট আজকে একটু কথা বাড়াই নিব, অল্প একটু তোমার উত্তরটা আমি দিয়ে দেবো। সো হাউ ডাজ FlowNet ওয়ার্ক? সো বেসিক্যালি তোমাদের যাদের মনে আছে যে এই চ্যাপ্টারের খুব শুরুতে আমাদের একটা বলছিলাম যে I think somebody put something in a chat box or something. জি স্যার আছি, ঠিক আছে। হ্যাঁ, শাহরিয়ার রনি, তোমাকে তোমার খুবই আমি তোমাকে ধন্যবাদ দিই যে তুমি এই ধরনের রিয়েল লাইফ কোয়েশ্চেন গুলো আমাকে করতেছো, বিকজ দ্যাট হেল্পস মি, দ্যাট হেল্পস ইউ, তোমরা কানেক্ট করতে পারো। আদারওয়াইজ এই ইঞ্জিনিয়ারিং শিক্ষা খুবই কঠিন, তাই না? এত থিওরি, আমরা তো আর পিওর সায়েন্স পড়ি না, আমরা তো একটু অ্যাপ্লাইড সায়েন্সই নিয়ে কাজ করি, যেটা that makes us engineers. So we do need more than anyone অন্য কোনো ডিসিপ্লিনের চেয়ে ইঞ্জিনিয়ারদের বেশি দরকার জানা যে কিভাবে আমার থিওরিটা আমি অ্যাপ্লাই করব। So we can not only create things as per design but we can also innovate, কিভাবে আমরা ইনোভেশনের দিকে যেতে পারি। এবং we are in an era of innovation. ট্র্যাডিশনাল থিঙ্কিং বা ডিজাইন দিয়ে মনে হয় না চলবে যেভাবে জিনিসপত্র বদলাচ্ছে। Come back to FlowNet. সো আমি যদি এখন FlowNet-এর কনসেপ্ট হচ্ছে যদি আমরা একটা 2D প্লেনে, হ্যাঁ, জাস্ট 2D প্লেন, তোমার এই একটা পাতা, হ্যাঁ, তুমি যদি একটা পাতা চিন্তা করো, ওই পাতাটার একটা এক্স প্লেন আছে, একটা ওয়াই প্লেন আছে, তাই না? একটা 2D প্লেনে যদি তুমি কিভাবে একটা নির্দিষ্ট জায়গাতে ফ্লো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাকে এক্সপ্রেস করার একটা ভেরি ট্রেডিশনাল গুড ওয়ে হচ্ছে FlowNet। হ্যাঁ, একসময় যখন আগে কম্পিউটেশনাল রিসোর্সেস বা মাল্টিপল নিউমেরিক্যাল মডেলস মানুষ জানতো না, তখন ইঞ্জিনিয়ার্স এই ধরনের সহজ উপায়ে বোঝার চেষ্টা করতো যেখানে তুমি তোমার এন্টায়ার ফ্লোটাকে তুমি এরকম হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কিছু লাইন দিয়ে ডিভাইড করতে হয়, যেখানে হরাইজন্টাল লাইনগুলোকে বলতেছি আমরা স্ট্রিম লাইন এবং ভার্টিক্যাল লাইনগুলো হচ্ছে ইকুইপটেনশিয়াল লাইন। স্ট্রিম লাইন হচ্ছে তোমাদের যাদের প্রথম দিকে লেকচার এই চ্যাপ্টারে মনে আছে মিন ফ্লো ডিরেকশন বলে, যে মিন অ্যাকচুয়ালি এই ডিরেকশনই ফ্লোটা যাচ্ছে, তাই না? আমরা যদি একটা নির্দিষ্ট সময়ে কম্বাইন কন্ট্রোল ভলিউমের ডিরেকশনটা বের করার চেষ্টা করি, দ্যাট ইজ স্ট্রিম লাইন। আর ইকুইপটেনশিয়াল লাইন হচ্ছে সহজ ভাষায় হচ্ছে যেই লাইন বরাবর প্রেসারের কোনো ফ্লুইড প্রেসারে চেঞ্জ হচ্ছে না, তার মানে থ্রু দ্য ইকুইপটেনশিয়াল লাইন দেয়ার উইল বি নো ভেলোসিটি অর হোয়াটসএভার। কারণটা কারণ প্রেসারে চেঞ্জ না হওয়ার কারণে চাপের যেহেতু চাপ পরিবর্তন হচ্ছে না, ওর কোনো মুভমেন্ট হবে না। সো এই দুইটা ইকুইপটেনশিয়াল লাইনের মধ্যে যদি ডিফারেন্স ডেল এস ধরি এবং দুইটা স্ট্রিম লাইনের ভিতরে যদি ডিফারেন্স আমরা ডেল এন ধরি, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের যে লোকাল ভেলোসিটি, তার মানে এই বক্সটাতে, ধরো এই যে বক্সের উপরে আমি আমার মাউসের পয়েন্টারটা রাখছি, ঠিক এই বক্সটাতে যে লোকাল ভেলোসিটি হবে সেটা হচ্ছে এই দুইটা ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা এটা প্রমাণ করতে পারি যে কন্টিনিউটি ইকুয়েশন যদি তুমি এই প্রত্যেকটা বক্সকে জাস্ট একটা পাতা ধরো, which means ওর থিকনেসটা, এই যে থিকনেসটা ধরো, এই থিকনেসটা 1 বা ইউনিট থিকনেস 1 ফিট 1 ইঞ্চি 1 মিটার 1 মাইল হোয়াটএভার, তাইলে তুমি
আমরা বলতে পারি যে ফ্লোটা যে হচ্ছে, ফ্লোটা তো হচ্ছে এই ডিরেকশনে, তাই না? সো এর এরিয়াটা হবে হচ্ছে তোমার ডেল এন ইন্টু 1, যেহেতু 1 thickness, তাই না? সো v1 ইন্টু ডেল 1 it should be v2 ইন্টু ডেল n2। এখন যদি আমার এই ইকুয়েশনটাতে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পারতেছো, যদি আমার n1 এর মানটা বেড়ে যায় এখানে, হ্যাঁ, তাহলে আমার এখানে v2 এর মানটা বেড়ে যাবে এবং n2 এর মানটা কমবে। তার মানে আমাদের ওই q ইকুয়ালস টু a1 v1 a2 v2 যদি চিন্তা করো, তাহলে কি যদি আমার এরিয়া বেড়ে যায় ভেলোসিটি কমবে। সিমিলার ওয়েতে যদি এখানে আমার ভেলোসিটিটা বেড়ে যায় তাহলে আমার ডেল এনটা কমবে। তার মানে আমরা একটা স্মলার জায়গা দিয়ে বেশি পরিমাণ ভেলোসিটিকে পার করাতে হবে, সো উই ক্যান কিপ দ্য ডিসচার্জ রেট ফিক্সড। ঠিক আছে, সো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে এমন ভাবে আমরা ছবিটা আঁকি। সো দিস ইজ এ কনসেপ্ট, ইটস এ গ্রাফিক্যাল কনসেপ্ট, যেটা গ্রাফিক্যালি আমরা ফ্লোটাকে এক্সপ্লেন করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি প্রত্যেকটা এরকম ইউনো একটা স্ট্রিম টিউব যদি চিন্তা করি, যেখানে একটা টিউব প্রত্যেকটা এক একটাকে যদি এক একটা টিউব করি, তাহলে আমরা এগুলাকে ইকুয়ালি ভাগে ভাগ করতে পারি। হাউএভার যখন ফ্লোটা বেন্ডে আসবে, তার মানে কোনো জায়গায় ফ্লোটা বাঁক খাচ্ছে, তাই না? তাহলে কি সেই বাঁকের সাথে সাথে আমার স্ট্রিম লাইনটাও বাঁক খাবে, হ্যাঁ, স্ট্রিম লাইনও বাঁক খাবে, যেন আমার কি ওভারঅল ফ্লো ডিরেকশনটা সেম থাকে। ইন দিস কেসেসে আমাদের এখানে স্পেসিং গুলাকে আমাদের কমাই দিতে হবে, তাই না? কমাই দিতে হবে, এবং কমাইলে আমরা ওই জায়গায় হয়তো বা বেশি ভেলোসিটি ফ্লো করবে, যেন আমরা ওভারঅল ফ্লো রেটটাকে উইদিন দিস এন্টায়ার কন্ট্রোল ভলিউম পুরাটা জায়গার মধ্যে আমার ফ্লো রেটটাকে কনস্ট্যান্ট রাখতে পারি। ঠিক আছে, সো একটা পারফেক্ট ফ্লো নেট যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে খুবই পারফেক্ট স্কোয়ার, লাইক এই জায়গাটা যেখানে একবারে স্টেডি ইউনিফর্ম একটা ফ্লো হয়তো বা যাচ্ছে, তাই না? কিন্তু যখন আমার আনস্টেডি কিংবা নন ইউনিফর্ম ফ্লো এর ক্ষেত্রে ডিফর্ম ফ্লো কন্ডিশনস চলে আসবে, তার মানে কি ফ্লো এর ভেলোসিটি ফিক্স নাই, প্রতি মুহূর্তে বদলাচ্ছে অথবা প্রতি সময় স্পেসে বদলাচ্ছে, তখন আমাদের আমরা হোয়াট উই ট্রাই এন্ড ডু when it comes to giving the picture, আমরা তখন অ্যাড করার চেষ্টা করি, অ্যাডিশনাল স্ট্রিম লাইন দিয়ে দিই, হ্যাঁ, আরো ইন্টারমিডিয়েট কিছু লাইন দেওয়ার চেষ্টা করি, তাই না? দিয়ে দিয়ে বোঝার চেষ্টা করি। তুমি এইভাবে চিন্তা করতে পারো যে তোমাদের মূল পরীক্ষার গ্রেড হচ্ছে ABCD। মূল পরীক্ষাটাকে আমরা তোমাদেরকে প্রিপেয়ার করার জন্য আমরা একটা মিড টার্ম রাখি, একটা ফাইনাল রাখি, ফাইনালে বেশি মার্ক, মিড টার্মে একটু কম রাখি। ইন বিটুইন আমরা তোমাদেরকে আরো প্রিপারেশন রাখার মানে কনস্ট্যান্টলি তোমাদেরকে কনসিস্টেন্টলি পারফর্ম করার জন্য আমরা কি ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, এই জাতীয় জিনিসগুলো রাখার চেষ্টা করি, যেন তোমরা কি সহজ, মানে ইউ গাইজ আর ইন লাইন। সো আমরা যখন বেশি পয়েন্ট এই ধরনের ব্যান্ডে অ্যাড করব, তখন কি আমরা আরো কুইকলি ইনফরমেশন পাবো, কারণ হচ্ছে প্রতি মুহূর্তে আরো বেশি বদলাচ্ছে, তাই না? যেহেতু প্রতি মুহূর্তে ভেলোসিটিটা এখানে স্পেসিং যেহেতু কমে যাচ্ছে, প্রতি মুহূর্তে ভেলোসিটি আরো দ্রুত বদলাচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আরো বেশি লাইন টেনে ওই জায়গাগুলো বোঝার চেষ্টা করা। সিমিলার টু থাকে না, কখনো ডিজাস্টার বা কোনো খারাপ সময় যখন আমাদের যায়, আমরা কি খবরগুলা বেশি নিতে চাই, তাই না? সো উই হ্যাভ মোর ইনফরমেশন অফ হাউ থিংস আর চেঞ্জিং এভরি ডে। সো এই সিমিলারিটি তুমি যদি চিন্তা করো যে তোমার সাধারণত যেটা বললাম যে তোমার এই ইকুইপটেনশিয়াল লাইন বরাবর ফ্লো করে না, এখানে আমি আমাদের বইতে দেখলাম একটা সুন্দর এক্সাম্পল দিছে, সেটা হচ্ছে যে সাধারণত কি আইসোথার্মাল লাইন দিয়ে তোমার ফ্লো করে না, রাদার আইসোথার্মাল লাইনের পারপেন্ডিকুলারলি হিটটা ট্রান্সপোর্ট করে, কারণ কি আইসোথার্মাল লাইনে আমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, তাই না? আইসোথার্মাল, আইসোহ্যালাইন, এই ধরনের আমরা শিখছিলাম না লাইনগুলো। কারণ আইসোথার্মাল লাইনে হচ্ছে আমার এই লাইন বরাবর পুরা সিস্টেমে টেম্পারেচার ফিক্স থাকে। তো টেম্পারেচার ফিক্স থাকলে আমরা জানি যে এই বরাবর হিটটা ট্রান্স করবে না, রাদার এই বরাবর করবে। তো সিমিলারলি তোমার ইকুইপটেনশিয়াল যে লাইনটা, এই বরাবর ফ্লোটা আমরা ধরেই নিচ্ছি করবে না, রাদার ওভারঅল ফ্লোটা ফ্লো করবে হচ্ছে স্ট্রিম লাইন বরাবর, দ্যাট ইজ হোয়াট আই জাস্ট সেড। এবং সেক্ষেত্রে তোমার ফ্লো এর ক্ষেত্রে ইকুইপটেনশিয়াল লাইন এবং তোমার স্ট্রিম লাইনটা পারপেন্ডিকুলারলি মিট করে। এনিওয়ে, সিমিলার ওয়েতে আমরা যদি চিন্তা করি, যেমন এটা ছিল একটা ব্যান্ডের ক্ষেত্রে, তাই না? আবার যদি তুমি চিন্তা করো যে এটা একটা ব্রিজের পিলারের একটা অংশ, হ্যাঁ, জাস্ট একটা 2D ক্রস সেকশন যদি চিন্তা করো, উপর থেকে কেটে তুমি দেখতেছো, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এই জায়গাতেও ফ্লোটা ইজ মোর টার্বুলেন্ট বা ভেলোসিটি অনেক বেশি থাকতে পারে, এই জন্য আমরা এই জায়গাতেও মোর লাইনস অ্যাড করি, হ্যাঁ। সো ইন জেনারেল ফ্লো নেটের কনসেপ্টটা হচ্ছে যে তুমি ফ্লো নেটগুলা দিয়ে সাধারণত তুমি ওভারঅল একটা 2D প্লেনে আইডিয়া পাও,
It's a graphical tool made of streamlines and equipotential line that gives you an idea of how the flow is changing within your area of interest. Within your area, and gives you a visual and approximate idea of changing velocity, even to me pressure ke niye tumi chaile korte paro. Having said that, let's come back to the question that one of the students asked. যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিছিলাম এই ফিগারের ক্ষেত্রে, যে যদি তোমরা চিন্তা করো যে নদীর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি নদীটা এখানে বাঁক নিচ্ছে, তাহলে আমাদের অ্যাকর্ডিং টু ফ্লো নেট এই জায়গাগুলোতে আমার ভেলোসিটি বেশি হবে, ব্যান্ডের ইনার ব্যান্ডে, আর আউটার ব্যান্ডে ভেলোসিটি কম হবে অ্যাকর্ডিং টু 2D ফ্লো নেট। সো আমাকে শারিয়ার অনেক যে প্রশ্ন করছিল যে স্যার কিন্তু নদীর তো ভাঙনটা সাধারণত হয় আউটার ব্যান্ডে বেশি হয়, এটা ওর পার্সোনাল এক্সপিরিয়েন্স বা ওর কোনো ধরনের নলেজ থেকে বলছে। হ্যাঁ, সো ওর প্রশ্ন উত্তর এখন দিচ্ছি। সো ফ্লো নেটকে তুমি 3D প্লেনে খুব বেশি ব্যবহার করতে পারবা না। তুমি যে নদীর ইরোশনের কথাটা বলছো, সেই ইরোশনের গল্পটা হচ্ছে একটা 3D গল্প, কারণ নদীটা কি এদিকেও যাবে এদিকেও যাবে, মানে কি এদিকেও একটা ডিরেকশন আছে এদিকে ডিরেকশন, বাট আরেকটা ডিরেকশন হচ্ছে দ্য ডেপথ ডিরেকশন, এবং উইদিন দ্য ডেপথ ডিরেকশন আরেকটা যেটাকে বলে যে তোমার হ্যালাইন এক ধরনের তোমার এরকম সার্কুলার ফ্লো হয়, টু মেক শিওর দ্য ফ্লোটার মধ্যে তোমার ফোর্সের একটা ব্যালেন্সের জন্য একটা এরকম কি বলে স্পাইরাল একটা ফ্লো হয়, যে স্পাইরাল ফ্লোটার কারণে তোমার তুমি যেটা বলছো ইউ আর রাইট, হোয়াট আই এম টেলিং ইউ দ্যাট ইউ আর রাইট, বাট উই ক্যান নট ইউজ FlowNet for a 3D event. We can use FlowNet for a 2D event. So তুমি যদি 2D steady বা similar unsteady plane তুমি ব্যাখ্যা করতে পারবা, কিন্তু নদীর ইরোশন ব্যাখ্যা করার জন্য FlowNet is not the best thing. So তোমার প্রশ্নের উত্তর you are right. আউটার ব্যান্ডেই মোর দেন লাইকলি ইরোশনটা হবে, বিকজ এখানে তুমি যদি এটাকে ইউনিট থিকনেস ধরে রাখছি, বাট তুমি যদি জাস্ট আমার আঙ্গুলটাকে যদি ইউটে তোমার 2D ফ্লো নেট চিন্তা করো, বাট যদি 3D চিন্তা করো তাহলে আরেকটা ফ্লো হচ্ছে ঠিক এইভাবে যায় ভিতর দিয়ে, যে ফ্লোটা তোমার এখানকার সেডিমেন্টকে এদিকে এনে বাড়ি দিয়ে আবার এদিকে নিয়ে আসে। হ্যাঁ, এবং এটা আরেকটু কমপ্লেক্স ফেনোমেনা। আমি নিজে যেমন সেডিমেন্ট মডেলিং খুব বেশি করি না, আমি একটু জানি, অল্প একটু জানি, কারণ সেডিমেন্টের ক্ষেত্রে তোমার আমরা সাধারণত এই যে ইকুয়েশন অফ কন্টিনিউটির মধ্যে আরেকটা নতুন টার্ম অ্যাড করি, সেটা হচ্ছে অ্যাডভেকশন। অ্যাডভেকশন হচ্ছে হাউ different particle within the fluid will mix and unmix, এবং 3D যখন ইকুয়েশন চিন্তা করি তখন আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে এই উচ্চতাটা। হ্যাঁ, মানে কি পানির গভীরতার ইকুয়েশনটা চলে আসে, এবং যখন এই গভীরতার ইকুয়েশন চলে আসে অনেক ক্ষেত্রে তোমার যে জিনিসটা চলে আসে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা ডেনসিটি গ্রেডিয়েন্ট। ফর এক্সাম্পল যদি তুমি মোহনাতে চিন্তা করো, মোহনাতে আমাদের স্বাদু পানি এবং নোনা পানি মিক্স করে, তার মানে কি ভেলোসিটিটা নোনা পানিতে তোমার ডেনসিটিটা নোনা পানিতে বেশি থাকে, স্বাদু পানিতে ডেনসিটি কম থাকে। কারণ নোনা পানিতে লবণ থাকে, এই জন্য পানিটা আর একটু ঘন হয়, তাই না? সো তখন দেখা গেছে যে একটা তো উপর দিয়ে তোমার ধরো মোহনার পানিটা দিকে যাচ্ছে, হয়তো বা স্বাদু পানিটাই বেশি যাচ্ছে যেহেতু হালকা, কিন্তু নিচে সারফেসে তো তুমি আর আমি এটা দেখতেছি, বাট নিচে তোমার হায়ার ডেনসিটি থেকে লোয়ার ডেনসিটিতেও ফ্লো অনেক সময় ট্রাভেল করে, যেটাকে আমরা বলি ডেনসিটি গ্রেডিয়েন্ট। আবার সিমিলারলি ডেনসিটি চেঞ্জের কারণে আরেকটা ভেলোসিটি গ্রেডিয়েন্টও তৈরি হয়। সো এডিশনাল কিছু ইকুয়েশন অ্যাড হয়। আই রিমেম্বার হ্যাভিং সেড দ্যাট, তোমাদের এগুলো বলতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি কাপল অফ ইয়ার্স 2 বছর 1.5 বছর 2 বছর আগেই তো, 2 বছর আগে আমি মাস্টার্সে কিছু 2টা কোর্স করানোর সুযোগ হয়েছিল, কোস্টাল ইঞ্জিনিয়ারিং এবং এস্টুয়ার অ্যান্ড ফ্লুইড ডায়নামিক্স। ওই ধরনের কোর্সে আমি এগুলো নিয়ে আরেকটু ডিটেইলে ডিসকাস করি। হ্যাঁ, সো রনি বা অন্যরা যদি আগ্রহ থাকে, আমি যদি পরের সেমিস্টারে এই ধরনের সুযোগ পাই বা ক্লাস নিই, জাস্ট ড্রপ বাই এসব বইরও ক্লাসে সাধারণত 5টার পরে আমাকে একটি ইমেল দিয়ে চলে আসতে পারো, আমিও বা ইমেল দিলে আমি তোমাকে বলে দিব যে ওই টপিকগুলো আমার পড়াচ্ছে। হ্যাঁ, সো তুমি যে বাস্তব জীবনের কথা বলছো, ইউ আর রাইট, বাট ফ্লোনেট ইজ নট দ্য রাইট প্লেস ফর ডিসক্রাইবিং আ 3D ফ্লো ইভেন্ট, বিকজ ওটার ক্ষেত্রে আরো কিছু অ্যাডিশনাল ইভেন্ট ইনভলভ হয়। বা তুমি যদি রাদার একটা 2D প্লেনে সহজ ওয়েতে চিন্তা করো, তাহলে ইয়েস, দিস ইজ আ প্লেস হোয়াট ইউ ক্যান ডু। দ্যাটস দি এন্ড অফ দি লেকচার। এবং তোমাদের যেটা বললাম যে আমি কালকে I will be on campus. Tomorrow, day after tomorrow, I will be on campus. Our classes, I think,
ends sometime around 11 or 12. So তোমাদের যদি কোনো in person specific প্রশ্ন থাকে আমার সাথে feel free to drop by my desk. আর হচ্ছে তোমাদের যদি আমাকে না পাও বা প্রশ্ন যদি এমন সময় আসে যে সময় আমি না থাকি বা তোমরা না থাকো, in that case you can send me an email. Always send me an email. Just make sure যে তুমি যেটা বলতে চাচ্ছ সেটা যেন আমি বুঝতে পারি। অবদ্ধ ভাষা বললে হয়তো বুঝবো না। And I'll be more than happy to help you with overall course. আমি জানি তোমাদের একটা সেকশনের আরেকটা ক্লাস থাকবে, ওই ক্লাসটা আমি তোমাদের সাথে নিতে পারি যদি তোমাদের দরকার হয়। তোমাদের সাথে আমার বৃহস্পতিবারে কোন সেকশনের ক্লাস? স্যার এ সেকশন এন্ড সি সেকশন। তাই দুইটা ফ্লুইড মেকানিক্স এর সেকশনের ক্লাস? ও সরি স্যার, শুধু এ সেকশন। শুধু এ সেকশন, ওকে। সো এ সেকশনের যে যারা লোকজন আছো, উইচ মিনস সবাই মিলে কথা বলে সিআর কে বলো যদি তোমরা ওই ক্লাসটা তোমাদের জন্য করলে ভালো হয়, আমাকে একটা ইমেইল করো, তাইলে আমি ক্লাসটাতে আসবো। আর যদি তোমাদের কোনো না তোমাদের থেকে যদি আমি না উত্তর পাই এ সেকশনের থেকে কোনো না আমার সাথে রিচ আউট করে, তাহলে আমি ধরে নিচ্ছি ওই ক্লাসটা আর হবে না, বিকজ আজকেই শেষ এবং আমি এখন তোমাদেরকে একটু রিভিউ করাবো। হ্যাঁ, সো লেট মি বড়ো 15 more minutes to go through the review, because তোমাদের তিনটা সেকশনকে একসাথে পেয়ে গেলাম, তো আমি রিভিউ করলে আমার মনে হয় তোমাদের উপকার হবে, কিংবা আরো 2 দিন বা পরীক্ষার আগের মধ্যে যদি প্রশ্ন আসে I would be able to help you. So having said that, mid term-এ আমি যেটা বললাম এন্টায়ার কোর্স জুড়ে ঠিক যেভাবে তোমাদের evaluations গুলো হয়েছে যে অ্যাসাইনমেন্টসে, মিড টার্মে ফাইনাল উইল ফলো দ্য সেম থিং, যে তোমাদের 25 ভাগ থিওরি থাকবে, 25 ভাগ ডিরাইভেশন থাকবে, 50 ভাগ অঙ্কের সমস্যা থাকবে। ঠিক আছে, মিড টার্মে ঠিক একইভাবে ফলো করা হবে। আরেকটা জিনিস যেটা তোমরা অনেকে হয়তোবা জানো, যে তোমরা যে পরীক্ষা দিবা মিড টার্ম এবং ফাইনালে, হ্যাঁ, সো এটার জন্য কিন্তু তোমাদের কিছু কোড অফ কন্ডাক্ট থাকবে, যে কে কি করতে পারবা আবার না পারবা। সো তোমরা হয়তোবা অনেক তথ্য পাও না, বাট আমাদের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি কিন্তু তোমার একটা লম্বা লিস্ট আছে যে কোনটা কোনটা মিসকন্ডাক্ট হবে। হ্যাঁ, তোমরা যদি চাও আমি তোমাদেরকে পড়ে শোনাইতে পারি, ইটস লাইক আ বোরিং লং ডকুমেন্ট, বা এটা একটা অনেকটা তোমার আইনের বইয়ের মতন। হ্যাঁ, যেটার মধ্যে তোমরা যদি টুকটাক কোনো ভুল করো, ছোটখাটো ভুল, যে তুমি হয়তো বউকি দিছো কিংবা কারোর সাথে চেষ্টা করছো কিন্তু পারো নাই, এই ধরনের কেসেস ক্ষেত্রে হয়তো তোমার খাতা 10 মিনিট 15 মিনিট নিয়ে যেতে পারে, কিংবা ধরো তোমাকে অন্য তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, কিংবা তুমি যদি আরো এই ছোট আঙ্গিকে যদি ভুল করো, তাহলে হয়তো তোমার পরীক্ষার খাতা থেকে 5 মার্ক 10 মার্ক 15 মার্ক করে খাতা কাটতে পারে। বাট এর চেয়ে যদি একটু বেশি যায়, তখন অপরাধগুলাকে ধরা হয় সিরিয়াস অপরাধ। সেক্ষেত্রে তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে, তোমার টু আ পয়েন্ট তোমার পুরো এন্টায়ার কোর্সের ক্যান্সেল হয়ে যেতে পারে। ফর সাম পিপল ইউ ক্যান বি ইভেন তোমার এন্টায়ার সেমিস্টার ক্যান্সেল হয়ে যেতে পারে। আরো হরিবল হইলে তোমাকে হয়তো বা এক্সপেল করতে পারে, এক্সপেল না, অ্যাকচুয়ালি দ্য টার্ম ইজ সাসপেন্ড করতে পারে, উইচ ইজ ফর সেভারাল টার্ম। আর এটা হচ্ছে এক্সপেল করে দিতে পারে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে বের করে দিতে পারে। হ্যাঁ, সো বিশাল লম্বা লিস্ট আছে, বাট আমি তোমাদেরকে এই লম্বা লিস্ট তোমরা যদি কেউ চাও আমি আজকে বলবো না, আমি সহজ করে সামারিটা বললাম চ্যাট জিপিটির মতন করে। বাট তোমরা যদি লম্বা লিস্ট জানতে চাও আমাকে ইমেইল করো, আমি লম্বা লিস্ট বলে দিব, অথবা আমার সাথে দেখা করে আমি পড়ে শোনাবো তোমাদেরকে সময় বের করে, অনলাইন অফলাইন যেভাবে হোক। বাট তোমাদের প্রতি আমি সহজ যেটা বলবো যে ট্রাই নট টু ডু এনি অফ দোজ থিংস। থাকে না যে অ্যাভয়েড করে চলো, যতটুকু পারো করলা। তোমার যদি মিড টার্মে তুমি 100-র মধ্যে তুমি 20 পেয়ে গেলা, সততার সাথে 20 পাইলা, স্টিক টু দ্যাট উড বি মাই কি বলবো সিনসিয়ার অ্যাডভাইস। থাকে না, সিনসিয়ার অ্যাডভাইস টু ইউ গাইস, এবং দ্যাট উইল বুস্ট আপ ইউর সেলফ রেসপেক্টটা অনেক জরুরি, কারণ সেলফ রেসপেক্টই তোমাকে দেখবা জীবনে অনেক কঠিন সময়ে টেনে টেনে নিয়ে যাবে। অনেক সময় বন্ধুরা নেয়, অনেক সময় ধর্ম নেয়, অনেক সময় ভালো মানুষের ভালো কথা নেয়, বা খারাপ মানুষের খারাপ কথাও নেয়, বাট কিছু কিছু সময় তোমার আত্মসম্মানটাও তোমাকে খারাপ সময় বা ইভেন ভালো সময়ও পার করায়, টেনে টেনে পার করে। সো আমার সাজেশন উড বি দ্যাট জাস্ট ট্রাই নট টু ডু এনিথিং, বি আ জেন্টলম্যান, বি আ ভেরি জেন্টলম্যান, যে আমি যতটুকু পারি আমি ততটুকু, আমার পাড়ার মধ্যে আমি 10 পারছি, 10 পেরেই তুমি চলে যাও, এভরিবডি উইল রেসপেক্ট ইউ, ইভেন দ্য গাই হু ইজ এন কোর্স ইনভিজিলেটর যে থাকবে বা ক্লাসে, সেও তোমাকে রেসপেক্ট করবে, যাচ্ছে সেটা পারে নাই,
যতটুকু পারছে ততটুকু লেখছে, বা চুরি করেনি। ঠিক আছে? এবং তুমিও আরেকটা মানুষের সাথে যখন ডিল করতে যাও, ধরো একটা দোকানদারের সাথে বা আরেকটা মানুষের সাথে ডিল করতে যাও, যখন তুমি সে দেখো যে সে সৎ, তুমি কিন্তু তাকে পছন্দ করো। তুমি যদি চোরকে, কিন্তু মানুষকে পছন্দ করে না। চোরের সাথে অনেকে বাধ্য হয়ে ডিল করে, কিন্তু চোরকে কিন্তু মানুষ সম্মানও করে না, পছন্দও করে না। আমার সাজেশন উড বি যে ট্রাই নট টু ডু এনিথিং। তোমার ফার্স্ট হচ্ছে ভালো মানুষ হওয়া জরুরি। তোমার একজন ভালো ইঞ্জিনিয়ার হচ্ছে ভালো মানুষ হওয়া জরুরি। কেন বলি তোমাদেরকে? যে লোকটা একজন খারাপ ইঞ্জিনিয়ার কিন্তু ভালো মানুষ, সে একটা কাজ যদি না বুঝে না পারে, তাহলে সে বলবে যে ভাই আমি তো এটা পারি না, আমাকে এই কাজটা দিয়েন না। তাতে কি হবে? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপকার হবে, একজন যোগ্য মানুষকে কাজটা দেওয়া যাবে, তাই না? আর যে লোকটা পারে কিন্তু লোকটা খারাপ, সে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করবে, মানুষকে বিপদে ফেলবে, ওই রাস্তা ভাঙবে, ওই ব্রিজ ভাঙবে, ওই নদী নষ্ট হবে, তাই না? সো ইউনো, জাস্ট গুড অ্যাডভাইস যে বি ভেরি অনেস্ট, এই ধরনের কিছু করো না। কারণ তোমরা যদি করো, বা যারা করো, এইসব রিপোর্ট আমরা সবাই পাই। আমরা শিক্ষকদের, আমরা তো আরেকটা গ্রুপ অফ পিপল। তোমাদের মধ্যে থাকে না, একটা কিছু হইলে সবাই জেনে যায়। তোমাদেরও অনেক কিছু হলে, একটা কিছু হলে আমরাও সবাই জানি, হ্যাঁ? সো তোমরা যখন জানো, তখন আই ডোন্ট নো অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য পিপল, বাট আমার যেমন খুব মন খারাপ লাগে, যাচ্ছে কেন ছেলেটা এরকম কাজ করলো, তাই না? সো রিকোয়েস্ট থাকবে, যেগুলো করো না, জাস্ট বি আ জেন্টলম্যান আর জেন্টল পার্সন, বি অনেস্ট। যতটুকু পারে করলা। যদি মিড টার্মে ধরো 100-তে 0 পাইলা, খালাস, 0 পাইলাম, তোমার হাতে আরো 7 সপ্তাহ থাকবে, আরো ভালো করো। অ্যাসাইনমেন্টস থাকবে, ইউ উড হ্যাভ মোর অপশনস টু ডু বেটার। হ্যাঁ, আবার অনেকে দেখা গেছে যে খুব ভালো ছাত্রদের অনেককে দেখছি যে একটু পড়ার জন্য আর একটু দেখে ফেলে, তাই না? লাস্ট মোমেন্টে আমি দেখছি যে ওদের চরিত্রের হরণ হয়ে যায়, যে লাস্ট পুরো পরীক্ষা ভালো হচ্ছে, বা লাস্টের 5 মিনিটে ও চেষ্টা করে যে লাস্টের যেটা পারি না সেটা একটু কাছে দেখার চেষ্টা করি। সেটাও করিল না। হ্যাঁ, কারণ থাকে না, তুমি 5 মার্কটা ছেড়ে দাও, তোমার সম্মানটা 5 মার্কের সমান না, তোমার সম্মানটা 5 মার্কের চেয়ে অনেক বেশি, নিজের তোমার দামটা, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমার সম্মানটাকে রক্ষা করো। ওই 5 মার্ক তুমি দেখা যাবে অন্যভাবে তোমার ক্লাসে বা কোর্সে পেয়ে যাবা। এনিওয়ে, সো দিস ইজ সামথিং আই ওয়ান্টেড টু বেসিক্যালি শেয়ার উইথ ইউ গাইজ, যে আমরা ইউনো বাই ইউনিভার্সিটি ল আমাদের কিছু কাজ করতে হয়, এবং অনেক সময় স্যাররা তোমাদেরকে অনেক কিছু মওকুফ করে দেন, হ্যাঁ? ক্ষমা সুন্দর দৃষ্টিতে তারা মওকুফ করে দেন। অনেকে করেন না, যারা করেন না তারাও ভুল না, যারা করেন তারাও অ্যাকচুয়ালি ভুল না, আমি বলবো। কথা থাকে না, প্রত্যেকেই তার মতন করে তোমাদেরকে সুযোগ দিচ্ছে। এনিওয়ে, সো মেক শিওর যে বি ভেরি অনেস্ট, যতটুকু পারো নিজেরা করো, এবং তোমাদের পরীক্ষা রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করো। এবং আমার একটা একজন আসছিল, আমি তাকে বলছিলাম যে মিড টার্মের প্রিপারেশনের জন্য তোমার সর্বপ্রথম প্রিপারেশন ইজ দ্য ক্লাসেস দ্যাট ইউ অ্যাটেন্ডেড। আমার যে ক্লাসগুলো তোমরা করছো, যারা ক্লাস করছো, ভালো মতন বা আধা মোটামুটি বুঝে একটু রিভাইজ দিবা, তারা পাস করে ভালো করবা, বা ভালোও করতে পারো, ডিপেন্ডিং অন হাউ ফার ইউ আর এবল টু অ্যাবজর্ব দিস কমপ্লেক্স ইনফরমেশন। সেকেন্ড অপশন হচ্ছে তোমার জন্য রিসোর্স হচ্ছে আমার আফটার মাই ক্লাস ইজ ইয়োর ক্লাস নোট, বিকজ তোমার ক্লাস নোট উইল টেল ইউ the different details that I shared. If you don't have a good class note, then meet with your friend who has a good class note, and the book and the topics that I covered. That would be your third options. So খুব সহজ, ক্লাসের মধ্যে যেসব টপিক পড়ানো হয়েছে, যারা মোটামুটি বুঝছো, সেটা হবে তোমার মূল অস্ত্র, সেটাই তোমার মূল শক্তি, যে আমি ক্লাস করছি, আমি জিনিসগুলো বুঝছি, বা না বুঝলে আমি পরে একটু দেখে নিছি, যেটা যারা পরে দেখতে পারে তারা এখন দেখে নিবা। সো তোমার ক্লাস নোট দেখো, বা যে ভালো ক্লাস নোট তুলছে তারটা দেখো, হ্যাঁ? অ্যান্ড অন টপ অফ দ্যাট, সেটাকে স্ট্রেনদেন করা হচ্ছে বই দিয়ে। যেটা তোমাদের বললাম, ফ্রান্সিনীর বই পড়তে হবে এমন কোনো বিষয় নেই, তুমি অন্য যে কারো বইও পড়তে পারো, ঠিক আছে? সো আমি লেট মি টেক 15 more minutes. I will quickly go through some of the revisions. So আমি যদি ক্লোজ করে stop presenting, present something else. সো আমি যদি কুইকলি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আই থিঙ্ক দিস শুড বি মাই স্লাইড। এদিকে চ্যাট বক্সে শারিয়ার হাসান রনি, তোমার উত্তরটা কি পাইছো তুমি?
ওকে, সো তোমার যদি আরো প্রশ্ন থাকে এই ধরনের যেটা হয়তো বা কোর্সকে পার করে যায়, আমাকে ফিল ফ্রি, ডোন্ট হেজিটেট। হ্যাঁ, হয়তো বা ক্লাসরুমে না করে ক্লাসরুমে বাইরেও করতে পারো, ক্লাসরুমে করতে পারো। আই উইল ট্রাই অ্যান্ড ম্যানেজ সাম টাইম ফর ইউ গাইজ। সো লেট মি মেক আ কুইক রিভিশন। সো যেটা বললাম যে এই কোর্সের আমার অবজেক্টিভটা হচ্ছে যে তোমরা ওভারঅল ফ্লুইডের বেসিক যেসব থিওরিজ, প্রপার্টিজ, ক্যারেক্টারিস্টিক, ফ্লো কন্ডিশন এগুলো বোঝা, মানে হচ্ছে বাস্তব জগতে যেভাবে ফ্লুইড কাজ করে সেটাকে আমরা বুঝবো কিভাবে কাজ করে, এবং সেই বাস্তব জগতে ফ্লুইডের বিভিন্ন ঘটনা বা প্রক্রিয়াকে আমরা কিভাবে বিভিন্ন থিওরিটিক্যাল বা এম্পেরিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করতে পারি, এবং সেগুলা সিমিলারিশ অ্যাপ্লিকেশনে কি ধরনের অঙ্ক করতে পারি, তাই না? যেটা আমি বলছিলাম যে দেয়ার আর সাম ইউনো কিভাবে শেষ করবো, আমার একটা কোর্স প্ল্যান থাকে, যেটা বললাম চ্যাপ্টার 3 পর্যন্ত তোমাদের মিড টার্মে থাকবে, এবং পরে আমি শেষ করবো চ্যাপ্টার 4 to 8। হাউএভার ফাইনাল লেকচার কিন্তু পুরা ইকুয়েশন থেকেই হবে, কিন্তু মিডিয়ার থেকে হয়তো কম হবে। সো আমরা চ্যাপ্টারটা শুরু করছিলাম খুব সহজ কিছু জিনিস দিয়ে, যে স্ট্যাটিক ফ্লুইড, কাইনেমেটিক ফ্লুইড, মুভিং ফ্লুইড অ্যান্ড ফ্লুইড অ্যাট রেস্ট, হাইড্রোডাইনামিক্স যেটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড নিয়ে ডিল করে, হাইড্রোলিক্স যেটা রিয়েল ফ্লুইড নিয়ে ডিল করে, ফ্লুইড মেকানিক্সের গল্প বা ফ্লুইড মেকানিক্স বা ওয়াটার ম্যানেজমেন্ট বা ওয়াটারের মুভমেন্ট নিয়ে যারা অগ্রগামী ছিল তারা এই বিশ্বে অগ্রগামী, অনেক মানুষ এটা নিয়ে কাজ করে গেছেন, এবং দ্য ম্যাসিভ অ্যাপ্লিকেশন অফ ফ্লুইড মেকানিক্স বিয়ন্ড your course, beyond civil engineering, beyond engineering, it goes through scientific exploration, physical science, natural science, সব ডিসিপ্লিন এটা লাগে। কেমিক্যালের কিছু জিনিসপত্র আমরা দেখছিলাম যে ফ্লুইড, সলিড, এর মধ্যে ফ্লুইডের মধ্যে লিকুইড, গ্যাস দুইটাই পড়ে, তাই না? এরপরে আমরা ফ্লুইডের প্রপার্টির মধ্যে ডেন্সিটি, স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক গ্র্যাভিটি কিছু সহজ অঙ্ক। আমরা ইউনিট কনভার্সন ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট আই শেয়ার, দ্যাট থ্রু অ্যান্ড থ্রু কোর্সে তোমাদের লাগবে। সো মেক শিওর যে তোমাদের এই জিনিসগুলো তোমরা জানো, কিছু রিজনেবল ভ্যালু তোমরা জানো। ফর এক্সাম্পল, তোমাদের যদি অঙ্কে রো, ডি এ ধরনের কিছু জিনিস দরকার হয়, তোমাদের যদি অঙ্কে না দেওয়া থাকে, তাহলে তোমাদের এই ধরনের রিজনেবল যেসব ভ্যালুজ আছে, সিমিলারিজ ভ্যালু, সেগুলোই তোমরা ব্যবহার করবা। বাল্ক মডুলাস দেখেছিলাম আমরা। বাল্ক মডুলাস ছিল হচ্ছে যে তোমার ফ্লুইডের প্রেসারের চেঞ্জের জন্য যেভাবে ভলিউমের চেঞ্জ হয় সেটার একটা রেশিওকে এক্সপ্রেস করতাম আমরা বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি। আমরা কোহেশন ছিল হচ্ছে যে কিভাবে সেম অ্যাটম বা সেম ম্যাটার মধ্যে আকর্ষণটা, অ্যাডিশন ছিল ডিফারেন্ট অ্যাটমসের মধ্যে শক্তিটা, যে কোহেসিভ ফোর্সের কারণে আমরা সারফেস টেনশন বলে একটা ইভেন্ট জানতে পারছিলাম। সারফেস টেনশনের কারণে কি আমাদের যে সারফেসের যে ফ্লুইডটা থাকে সে হয়তো বা সারফেসের বাইরে যে বাতাসটা আছে সেই বাতাসটার সাথে কম আকর্ষিত হইতে চায়, তাই না? ওর কোহেসিভ ফোর্স যদি বেশি থাকে তাহলে ও সাধারণত তোমার ডিপ্রেসড হয়ে থাকে, আর যদি কোহেসিভ ফোর্স বেশি থাকে তাহলে ও তোমার উল্টাটা বলছি, কোহেসিভ ফোর্স যদি ঠিকঠাক বলছি, কোহেসিভ ফোর্স যদি বেশি থাকে তাহলে ও তোমার ডিপ্রেসড হয়ে থাকে, আর কোহেসিভ ফোর্স যদি কম থাকে তাহলে সে সাধারণত টিউবের মধ্যে রাইজ করে। সারফেস টেনশনকে আমরা পার ইউনিট লেন্থ দিয়ে এক্সপ্রেস করি। সারফেস টেনশনের অ্যাপ্লিকেশন আমরা দেখছি, যে গাছের পানির মধ্যে দিয়ে ছোট ছোট পোকামাকড়গুলা যে হাঁটতে পারে থেকে শুরু করে, এবং সেখান থেকে ক্যাপিলারিটি অলরেডি বলে ফেললাম যে একটা সেম টিউবে তুমি সেম কি বলে পরিমাণ যদি ডিফারেন্ট লিকুইড রাখো সারফেস টেনশনের জন্য, কারো ক্যাপিলারি রাইজ হবে, কারো ক্যাপিলারি ফল হবে। ক্যাপিলারিটির জন্য আমাদের ওভারঅল ইরিগেশন, সিপেজ কন্ট্রোল বা আমাদের পানির গাছ যেভাবে পানি পায় সেটা দেখছিলাম। ভ্যাপার প্রেশার ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা দেখছিলাম যে যখন পানির বা যে কোনো লিকুইডের ক্ষেত্রে বাষ্প যেই চাপটা দেয়, সেই বাষ্প চাপটা যদি তোমার বাইরের চাপের চেয়ে যদি বেশি হয় এক্সটার্নাল প্রেশারে, তাহলে আমরা কম টেম্পারেচারে ফ্লুইডকে ফ্লো করাতে পারি। সাম অফ দি এক্সাম্পলস ওয়ার গিভেন, এবং সেটার জন্য অনেক সময় আমাদের অনেক কম টেম্পারেচারে অনেক জায়গাতে ক্যাভিটেশন বা ক্ষয় হয়, তাই না? যেটা আমরা এক্সপেক্ট করি নাই, কিন্তু অ্যাকচুয়ালি কোনো কারণে প্রেশার যদি বেড়ে যায় বা প্রেশার যদি এক্সটার্নাল প্রেশার যদি কোনো কারণে কমে যায়, সো লোকাল প্রেশার যদি কোনো কারণে কমে যায় এবং ভ্যাপার প্রেশার যদি কোনো কারণে, ভ্যাপার প্রেশার মানে হচ্ছে বাষ্প চাপ বেড়ে গেলে অল্প তাপমাত্রাতেই দেখা গেছে যে ওই বস্তুটা বা ওই ফ্লুইডটা বয়েল হওয়া শুরু করবে, এবং বয়েল হলেও যাকে তুমি যে পাত্রের মধ্যে রাখছো সেটা ক্ষয় হওয়া শুরু করে, তাই না? সাম অফ দি এক্সাম্পলস হচ্ছে আমাদের পাম্পগুলা ধর ভিসকোসিটি ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট
issue of this chapter, which was probably a new concept to many of you. যেটা বলেছিলাম যে viscosity is basically it's a measure of resistance to deformation. তুমি যদি ওকে shear stress দাও কোনো fluid কে, তাই না, সে কতটুকু internally সে resist করবে সেটারই একটা measure হচ্ছে viscosity, তাই না, যেটাকে আমরা নিউটনিয়ান ইকুয়েশন অফ viscosity দিয়ে এক্সপ্রেস করতে পেরেছিলাম যে টাউ divided by du by dy. du by dy হচ্ছে যে তোমার velocity gradient, হ্যাঁ, তার মানে তোমার পারপেন্ডিকুলার টু ফ্লুইড যেদিকে ফ্লো করতেছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ফ্লুইডের ভেলোসিটি কিভাবে পরিবর্তন হচ্ছে পার ইউনিট ইয়াতে। এবং ভিসকসিটি ক্ষেত্রে যেটা বললাম যে তুমি যদি চিন্তা করো যে লেয়ার্ড ওয়েতে গেলে একটা লেয়ার আরেকটা লেয়ারকে একটা শেয়ার দেবে, যদি তোমার ভিসকসিটি বেশি থাকে তাহলে ওই শেয়ারটা বেশি থাকবে এবং সেক্ষেত্রে ফ্লুইডটা উইল মুভ স্লোলি। হ্যাঁ, ভিসকসিটির সাথে টেম্পারেচারের সম্পর্ক বলছিলাম যে সাধারণত ফ্লুইডের ক্ষেত্রে ভিসকসিটি টেম্পারেচার বাড়ার সাথে সাথে তার ভিসকসিটিটা কমতে থাকে, বাট এয়ারের ক্ষেত্রে, সরি লিকুইডের ক্ষেত্রে, আমি নিজে দুই বলে ফেললাম, লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে ভিসকসিটি কমতে থাকে কারণ বন্ডগুলা কমতে থাকে, খুলতে থাকে বা কমতে থাকে, however you say it. আর টেম্পারেচারের ক্ষেত্রে বাড়লে এয়ারের ক্ষেত্রে ভিসকসিটি বাড়তে থাকে কারণ অলরেডি it's a moving with a much more velocity এবং it becomes more powerful this movement. So একটা কনফাইন্ড জায়গাতে দেখা গেছে ফ্রিকশনটা ও টুকাটুকিটা আরো বেড়ে যায়, সো এই কারণে ফ্রিকশন বা ভিসকসিটিও বাড়ে। আমরা ভিসকসিটির ভিত্তিতে ডিফারেন্ট টাইপস অফ ফ্লুইড, নিউটনিয়ান ফ্লুইড যেখানে তোমার ভিসকসিটি সময়ের সাথে সাথে রেট অফ ডিফরমেশনের সাথে সাথে বদলায় না, নন নিউটনিয়ান ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড, প্লাস্টিক, এগুলার ডেফিনেশন দেখছিলাম। এতক্ষণ পর্যন্ত যে ভিসকসিটিটা বললাম সেটাকে আমরা বলছিলাম ডাইনামিক ভিসকসিটি, বাট তুমি যদি ডেনসিটির সাথে সাথে কতটুকু বদলায় এটার পাশাপাশি তুমি যদি এটা জানতে চাও তাহলে সেটাকে আমরা বলছিলাম কাইনেমেটিক ভিসকসিটি। হ্যাঁ, সো অ্যাবসোলিউট ভিসকসিটি অথবা কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি ইজ মোর অর লেস অ্যান অ্যাবসোলিউট ভ্যালু, বাট তুমি যদি সেটাকে তার ওই লিকুইডের তুমি যদি ডেনসিটি দিয়ে ভাগ করো তাহলে তুমি পাচ্ছ কাইনেমেটিক ভিসকসিটি, যেটা আমাদেরকে রিয়েল ওয়ার্ল্ডে আরেকটু হেল্প করে গ্র্যাভিটি বা অন্যান্য ইফেক্টকে কনসিডার করার জন্য। ভিসকসিটির অ্যাপ্লিকেশন অনেক অনেক অনেক, যেটা আমি আজকে সামারি ক্লাসে বলবো না, বাট সাম অফ দি এক্সাম্পলসের মধ্যে তুমি তোমার যে কোনো জায়গাতে ফ্লুইডকে ট্রান্সপোর্ট করবা, স্টোর করবা, মডেল করবা, এস্টিমেট করবা, মেইনটেইন করবা, ডিজাইন করবা, ফর অল অফ দিস ইউ নিড টু ফিগার আউট দ্য ভিসকসিটি অফ দ্য লিকুইড দ্যাট ইউ আর ডিলিং উইথ, তাই না? এনিওয়ে, সে দিস ইজ বেসিক্যালি তোমাদেরকে মনে হয় এগুলো মোটামুটি এই কমন সূত্রগুলো দেওয়া, হ্যাঁ, কিভাবে mass density, specific weight, specific volume, specific gravity, viscosity, surface tension, capillarity, different formulation দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি, these were shown to you guys, এবং কিছু অঙ্কের প্রবলেমও দেওয়া ছিল। আই থিঙ্ক আমাদের কিছু এক্সট্রা অঙ্কের what it is called এক্সাম্পলও দেওয়া ছিল। if you guys need more for other chapters, chapter 3 তে যেমন খুব বেশি নাই, বাট chapter 2 তে তোমরা যদি চাও আমি দিতে পারি, I don't mind, but আমাকে do let me know. Now moving back to chapter 3, chapter 3 তে তোমাদেরকে দেখাই ফেললাম। So chapter 2 কে যদি আমি একটু সামারাইজ করার চেষ্টা করি, let me change my slide to the next. So that is chapter 2. So chapter 2 তে আমরা দেখছিলাম fluid statics. হ্যাঁ, so আমাদের আগের যে ফান্ডামেন্টাল পরিচয় পর্ব শেষ করে আমরা এখন আস্তে আস্তে একটু পানিটাকে বা পানির মুভমেন্ট একটু ডিপার লেভেলে যাচ্ছি, যে স্ট্যাটিক ফ্লুইড যেখানে পানিটা মুভ করে না। তো পানিটা যেহেতু মুভ করতেছে না, সো ভেলোসিটি নামক একটা বড় চ্যালেঞ্জ আমাদের মাথা থেকে আউট, আমাদেরকে ডিল করতে হচ্ছে প্রেশার নিয়ে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কিভাবে প্রেশারটা বের করতে পারি, পার ইউনিট ফোর্স থেকে বের করতে পারি, এবং এখান থেকে আমরা দেখছিলাম যে সাধারণত পানির উচ্চতার সাথে সাথে তার প্রেশারটা কমে বা বাড়ে, ডিপেন্ডস অন হাউ ইউ ডিফাইন উচ্চতা। হ্যাঁ, সো তুমি যদি আমরা সারফেস থেকে সহজ বাংলা হচ্ছে যে পানির যে ফ্রি সারফেস বা পানির উপর থেকে যদি তুমি নিচে যাও তাহলে তার প্রেশারটা ঠিক এই যে ত্রিভুজের ভূমিটা যেভাবে বড় হচ্ছে তেমনি বাড়তে থাকবে। আর তুমি যদি ভূমি থেকে প্রেশারটা বোঝার চেষ্টা করো তাহলে যতই উপরে যাবে পানির প্রেশারটা ততই কমতে থাকে, ঠিক আছে? এবং আমরা প্যাসকেলের ল দেখছিলাম। প্যাসকেল যেটা বলছে যে স্থির ফ্লুইডের ক্ষেত্রে তুমি যে কোনো ডিরেকশন থেকেই তার প্রেশার মাপো না কেন, তার প্রেশারটা সাধারণত সমান, প্রত্যেকটা ডিরেকশনেই সমান। এবং আমরা এটাও দেখছিলাম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এই লেকচারের মোর অর লেস 2 or 3 ইম্পর্টেন্ট টপিকের মধ্যে এটা একটা ছিল, বিকজ এটা এর উপর দাঁড় করেই আমরা
অন্যান্য আন্ডারস্ট্যান্ডিং গুলো পেয়েছিলাম যে তোমার সাধারণত যদিও প্যাসকেলের ল বলতেছে যে এক্স ওয়াই জি তিনটা ডিরেকশনে আমার প্রেসার সমান, কিন্তু প্রেসারটা ভ্যারি করে শুধুমাত্র জেড ডিরেকশনে বা জি ডিরেকশনে। হ্যাঁ, এক্স ডিরেকশনে এক্স আর এক্স প্লাস 10-এ তোমার প্রেসার একই, কিন্তু জি ডিরেকশনে তোমার জি আর জি প্লাস 10 বা জি মাইনাস 10-এ আমার ভেলোসিটি এক না, সরি প্রেসার এক না। তো সেখান থেকে আমরা বেসিক্যালি এই ইকুয়েশনটাতে সহজ একটা ইকুয়েশন আসতে পারছিলাম যে ডেল পি বাই ডেল জেড ইকুয়ালস টু রো জি বা গামা, যেটা থেকে আমরা প্রিজোমেট্রিক হেড বা এই একটা সহজ সম্পর্কে চলে আসতে পারছিলাম। এই ইকুয়েশনটাকে যদি আমি আরেকটু সহজ করে লিখি তাহলে ডেল পি উইচ ইজ চেঞ্জ ইন প্রেসার ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু ডেল জেড। এখানে মাইনাস সাইনটা দেওয়ার কারণ হচ্ছে জেডটা বলার কারণে, কারণ জেড বলা মাত্র হচ্ছে ভূমি থেকে আমি ওর উচ্চতাটা মাপতেছি। যদি জেড না বলে আমি এইচ বলতাম, তার মানে পানির সারফেস থেকে নিচে যাচ্ছি, তাইলে আমাদের এখানে মাইনাস দিতে হতো না, আমরা দেখতে পারতাম ডেল পি ইজ ইকুয়ালস টু গামা ডেল এইচ। আর যেহেতু জেড বলছি এটা, সেক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটা চলে আসে। তার মানে হচ্ছে এই ইকুয়েশনটাকে রিফর্ম করলে আমরা বলতে পারতেছি দিস ইজ আ প্রিজোমেট্রিক প্রেসার। সো প্রিজোমেট্রিক প্রেসার স্ট্যাটিক ফ্লুইডের ক্ষেত্রে কনজার্ভ হবে। তার মানে এই সম্পর্কটা ফ্লুইডের প্রত্যেকটা লেয়ার্সে বা এলিভেশনে বা হাইটে ইট উইল বি দ্য সেম। যেখান থেকে আমরা দেখছিলাম যে আমরা চাইলে পি বাই গামা বলে একটা টার্ম আনতে পারি, যেটাকে আমরা এইচ সমান হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা পানির উচ্চতা থেকে বা সারফেস থেকে পানিটা কতটুকু নিচে নামলো, কিংবা যদি মাইনাস ধরলাম, ঠিক আছে, বা ভূমি থেকে কতটুকু উপরে উঠলো, এই পানির উচ্চতা থেকে আমরা স্থির পানির ক্ষেত্রে ওর প্রেসারটা বের করতে পারবো। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি যে 1 ফিটের পরিমাণ পানি 2.38 পরিমাণ পিএসআই পরিমাণ চাপ দিতে পারে। হ্যাঁ, কিংবা 1 মিটারের পানি 0.1 কিলোনিউটন বা 100 নিউটন পার মিটার স্কোয়ার পরিমাণ চাপ দিতে পারে, তাই না? ইট মেক্স দ্য ইঞ্জিনিয়ার্স লাইফ মাচ ইজিয়ার, যে আমি উচ্চতা দেখে থাকে না, আমরা খুব সহজে পানির প্রেসারটা মাপতে পারি। হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, আমরা এখান থেকে দেখছিলাম আমাদের জীবনে অ্যাটমসফেরিক প্রেসার একটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যাটমসফেরিক প্রেসার হচ্ছে আমাদের মাথার উপরের বাতাসটা, যে বাষ্পচাপ বা বাতাসের যে বায়ুমণ্ডলের যে চাপটা, যেটা কমন ভ্যালু ছিল হচ্ছে তোমার 1 ATM বলি আমরা, বা তুমি এটাকে বলতে পারো, আমরা যদি নিউটনের SI ইউনিটে আনি তাহলে মিন অ্যাটমসফেরিক প্রেসার হচ্ছে 101 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, এই পরিমাণ আমাদের মাথার উপরে প্রায় তোমার এখানে যেমন আমরা দেখছিলাম, এটা কি প্রায় 8.5 কিলোমিটার উপরের বাতাস পর্যন্ত, যেটা আমি নিজেও বলে গেছি ট্রপোস্ফিয়ার ছিল মনে হয়, ট্রপোস্ফিয়ারের উপরে, কারণ বাতাসে তো অনেক লেয়ার, ওইখানেই তো থামতেছে না, এর উপরে তো মহাবিশ্ব মহাকাশ কত কিছু আছে, তাই না? বা আমাদের মাথার উপরের অন অ্যান অ্যাভারেজ 8 থেকে 9 কিলোমিটার তোমার উপরের যে বায়ুমণ্ডল, সে আমাকে এই পরিমাণ চাপ দেয়, যেটাকে আমরা ধরে নিই যে মিন বা অ্যাভারেজ সমুদ্র সীমার উপরে বাতাসের চাপ হচ্ছে এটা। এটা কিন্তু তোমারও না আমারও না, বাট অ্যাভারেজ যে সমুদ্রের উচ্চতা গড় করে যদি সেটার উপর থাকে। আমাদের প্রেসার যখন আমরা মেজার করতে চাই অ্যাজ এন ইঞ্জিনিয়ার ইন ডিফারেন্ট ডিভাইসেস, উই নিড দ্যাট, ইউ অলরেডি নো। সো সেক্ষেত্রে আমাদের অনেকগুলো টার্মিনোলজি ব্যবহার হয়। অ্যাবসলিউট প্রেসার, সেটা হচ্ছে শূন্য সাপেক্ষে কত। গেজ প্রেসার হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারের সাপেক্ষে কত, সেটাকে বলছিলাম গেজ প্রেসার। ভ্যাকুয়াম প্রেসার বা নেগেটিভ প্রেসার হচ্ছে যদি তোমার পাইপে বা যে কোনো জায়গায় তুমি প্রেসার মাপতেছো ফ্লুইডের বা লিকুইডের বা পানির, সেখানে যদি প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে কম থাকে, তখন আমরা সেটাকে বলছিলাম নেগেটিভ বা ভ্যাকুয়াম প্রেসার। সাধারণত যদি কোথাও স্পেসিফিক্যালি বলা না থাকে, তাইলে আমরা গেজ প্রেসার নিয়ে ডিল করি। অঙ্ক দেখানো হয়েছিল, সহজ অঙ্ক মোটামুটি কিছুটা। এই অঙ্কটা যেমন সুন্দর একটা অঙ্ক, যারা আগের থিওরিটা বোঝার জন্য এই অঙ্কটা ওয়াজ এ গুড এক্সাম্পল। তারপর আমরা অ্যাটমসফেরিক প্রেসার মাপার জন্য ব্যারোমিটার, অ্যানারয়েড ব্যারোমিটার এইসব নিয়ে দেখছিলাম। সো লিকুইড ব্যারোমিটারের ক্ষেত্রে আমরা দেখছিলাম মার্কারি ব্যবহার করে মার্কারির উচ্চতা থেকে আমরা কিভাবে অ্যাটমসফেরিক প্রেসার বের করতে পারি, সেখান থেকে কিছু ইকুয়েশন আসছিল। সেই ইকুয়েশন দিয়ে আমরা অঙ্কগুলো ক্লাসে করানো হয়েছিল, আমি খুব বেশি ডিটেইলে যাচ্ছি না। আর যদি তোমরা অ্যাটমসফেরিক প্রেসারের পরে যদি যেই লিকুইডটা নিয়ে ডিল করতেছো সেই লিকুইডের প্রেসার মাপতে চাও, তাহলে পিজোমিটার, ম্যানোমিটার বা প্রেসার ট্রান্সডিউসার থাকে, যেটা হইতে পারে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল। এটা বললাম যে ইন রিয়েল লাইফ তোমরা হয়তো ভবিষ্যতে এগুলাই ব্যবহার করবা, প্রেসার ট্রান্সডিউসার গুলো। বাট ম্যানোমিটার বা পিজোমিটার ইজ ভেরি গুড ফর আন্ডারস্ট্যান্ডিং হাউ দিস প্রেসার মেজারমেন্ট ওয়ার্ক।
হ্যাঁ, কিভাবে কাজ করে। যেমন পিজোমিটার দিয়ে আমরা সিঙ্গেল একটা টিউব দিয়ে যদি পাইপের সাথে অ্যাটাচ করি, ব্রুম করে পানিটা উঠে যাবে, কতটুকু উঠলো সেটার উপর ভিত্তি করে করতে পারি। ম্যানোমিটারে আমরা একটা আরেকটু ডেলিকেট ওয়েতে করতে পারি, যেখানে আমরা একটা ইউ শেপের টিউবকে অ্যাটাচ করি, তার ভিতরে আরেকটা ফ্লুইড থাকে যেটা হচ্ছে ম্যানোমেট্রিক ফ্লুইড। সো সেই ম্যানোমেট্রিক ফ্লুইডের রিলেটিভ উঠানামা থেকে আমরা বের করতে পারি যখন এটা সমান থাকে, তার মানে কি অ্যাটমসফিয়ারিক প্রেসার আর যে পাইপের সাথে অ্যাটাচ করছে তার প্রেসার সিমিলারিশ। দেয়ার ওয়ার টু ইকুয়েশনস যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, অঙ্ক দেওয়া হয়েছিল, এবং যেক্ষেত্রে বলছিলাম যে যদি ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের কনসেপ্ট আসছে, যেটা তোমাদেরকে ক্লাস অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে বললাম যে এত জটিল ইকুয়েশনে সূত্র টুত্র না অ্যাপ্লাই করে জাস্ট তোমাদের যে ফান্ডামেন্টাল যে ফর্মটা তোমার del P equals minus gamma del Z, তার মানে চেঞ্জ ইন প্রেসার ইকুয়ালস টু মাইনাস ইন্টু স্পেসিফিক ওয়েট অফ দ্যাট লিকুইড or liquids multiplied by the difference in elevation. Just এই ফর্মুলেশনটা যদি প্রত্যেকটা জাম্পে তোমরা যদি অ্যাপ্লাই করো, তাহলে you should be able to solve it. এবং that is a good way to analyze complex problem. Usually complex problem আমরা simple ওয়েতে solve করার চেষ্টা করি, because that's the only way we can solve it. Otherwise it becomes complicated and complicated. So static fluid pressure is a very important thing, because this pressure leads to force. কারণ যখন ফ্লুইডটা স্ট্যাটিক থাকে, ওর উপর কোনো ট্যানজেনিয়াল আর কোনো ফোর্স থাকে না, তাই না? ওর মধ্যে যে ফোর্স থাকে সেটা হচ্ছে এন্টায়ারলি বেসিক্যালি তোমার তার প্রেসারের কারণে যে চেঞ্জটা হতে পারে, তাই না? সেই ক্ষেত্রে আমরা ফ্লুইডের প্রেসার থেকে ফোর্সের ক্ষেত্রে আমরা যদি একটা বস্তুকে বা যে কোনো অবজেক্টকে তুমি যদি পানির নিচে ফুললি অথবা পার্শিয়ালি সাবমার্জ করো, তাহলে কিভাবে কাজ করে সেই ইকুয়েশনস গুলো দেখছিলাম, যেখানে আমরা জিওমেট্রিক্যাল কনসেপ্ট হচ্ছে ভরকেন্দ্র, সেন্ট্রয়েড, হ্যাঁ, আর সেন্টার অফ প্রেসার হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ওভারঅল রেজাল্টেন্ট ফোর্স অফ প্রেসার যে প্লেনে কাজ করে সেটাকে, যেটার ক্ষেত্রে আমরা করতে গিয়ে দেখছিলাম যে আমাদের ফোর্সটা ইজ ইকুয়ালস টু গামা HCA। সো আমরা যদি যখন জাস্ট ওই বস্তুটা শেপটা দেখে, ধরো আমি যদি আজকে একটা সিলিন্ড্রিক্যাল বস্তুকে ডুবাই রাখি তার শেপে, আমি যদি একটা রেক্টেঙ্গুলার শেপের বস্তুকে ডুবাই রাখি, কনিক্যাল বস্তুকে ডুবাই রাখি, তাই না, তার যে ডুবন্ত প্লেনের হিসেবে আমরা এরিয়া হিসেবে করতে পারি। However, what becomes more important for us is to find where that actual force works, which is center of pressure. So আমাদের additional আরো কিছু মোমেন্ট, সেকেন্ড মোমেন্ট, ফার্স্ট মোমেন্টের সূত্র বের করে আমরা কোথায় যে exact location of that YP by HP, which is the location of the center of pressure বের করছি। এবং ইকুয়েশন থেকে আমরা এটাও দেখতে পারছি, শুরুতে যেটা থিওরিটিক্যালি বলছিলাম, যে সেন্টার অফ প্রেসার এবং সেন্ট্রয়েড সাধারণত কাছাকাছি চলে আসে যখন আমরা পানি আরো গভীরে যাই, ঠিক আছে? আচ্ছা, আই থিঙ্ক চ্যাট বক্সে মনে কেউ চাওয়াচাই করতেছে। তালহা জুবাইর, বলো। স্যার, এই যে সেন্টার অফ প্রেসারের ক্ষেত্রে আপনি এখানে একটা লাইন লিখছেন যে we see that location of the center of pressure is independent to the angle theta, মানে স্যার ইনক্লাইন্ড সারফেসের ক্ষেত্রে। আর স্যার আমি একটা বই গো থ্রু করছি, ওখানে আমাদের যে ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছে ওখানে সাইন থিটা আছে স্যার। সো ওইখানে থিটার ভ্যালুটা যখন 90 ডিগ্রি হয়ে যায় তখন হচ্ছে সেন্টার অফ প্রেসারটা আর সেন্ট্রয়েডটা কাছাকাছি থাকে, মানে একই জায়গায় চলে আসে। আর যখন হচ্ছে জিরো স্যার সাইন মানে থিটার ভ্যালুটা যখন হচ্ছে 90 ডিগ্রি হয়, মানে পুরোপুরি যখন হচ্ছে একদম ভার্টিক্যাল হয়, তখন হচ্ছে স্যার এই কথাটা হয়তো অ্যাপ্লিকেবল হইতে পারে, মানে আমি বইটা পড়ে যতটুকু আর কি বুঝতে পারছি। শিওর, কুড বি। আমি ধরো যেহেতু এখন সামারি করতেছি, আমি বড় টপিকে যাব না, বাট তুমি কালকে বা পরশু যদি সময় থাকে বইটা নিয়ে আমার সাথে আইসো, যদি এখানে আমি ভুল কিছু লেটস সি, ঠিক আছে? সো এই যেহেতু প্রশ্নটার উত্তর বা প্রশ্নটা নিয়ে এখন চিন্তা করতে সময় লাগবে, আমি এই জন্য এদিকে যাচ্ছি না, বিকজ আই জাস্ট ইটস এ সামারি। বাট তোমার এই টপিক নিয়ে যদি আরেকটু অ্যাডভান্স কিছু থাকে, তুমি ব্রিং মি দ্য বুক। হ্যাঁ, ঠিক আছে তালহা? জি স্যার, কালকে কি স্যার আপনি অ্যাভেলেবল কখন? ইয়েস, কালকে অ্যাভেলেবল কখন হচ্ছে? ওয়েট আ মিনিট, কালকে আমি তাহলে রুটিন দেখতে হবে আমার। কালকে আমার রুটিন যদি কিভাবে রুটিনটাকে রুটিনটাকে ফুল স্ক্রিন যদি করি, ফুল স্ক্রিন করতে দিচ্ছে না কেন? কালকে হচ্ছে বুধবার, কালকে হচ্ছে সে আই গো টু ওয়েডনেসডে,
কালকে আমি হচ্ছে সবারটা ইউনো 10:45 থেকে 11টার মধ্যে যদি আসো তাহলে আমাকে তুমি কম্পিউটার রুমে পাবা, আর যদি 12:15 পরে আসো তাহলে মোর দেন লাইকলি আমাকে তুমি হোয়াট ইট ইজ কল্ড আমার ডেস্কটাতে পাবা। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, তাহলে 12টার দিকে আসবো স্যার। অলরাইট, শিওর। আচ্ছা, এখানে চ্যাট বক্সে একজন বলছে স্যার ম্যাথ কোথায় থেকে করব? ম্যাথ কোথায় থেকে করবা হচ্ছে ক্লাসে যেগুলো করানো হয়েছে সেগুলো করবা। নাম্বার 1 বইয়ের এক্সাম্পল করবা। নাম্বার 2 বইয়ের এক্সাম্পল যদি শেষ করে ফেলো তাহলে এক্সারসাইজ করবা। এক্সারসাইজ যদি করার পর আরো অঙ্ক করতে মন চায় তাহলে আমাকে ইমেল করবা, আমি তোমাকে আরো অঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে আরিফ? Alright, so let me go back to my summary because summary টা is a summary. আমি so quickly তোমাদেরকে just স্মরণ করে দেওয়ার মতন, এই জন্য আমি খুব বেশি সময় ব্যয় করতেছি না। So এইখান থেকে আমরা খুব ইজিলি থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি ডিরাইভ করতে পারি যে তুমি পানির যত গভীরে যাবা সেন্টার অফ প্রেসার এবং সেন্ট্রয়েড তোমার কাছাকাছি আসতে থাকবে, আর যত উপরে থাকবে গভীর পানির মধ্যে যদি তুমি শ্যালোয়ার ডেপথে থাকো তাহলে দে আর নট ইন দ্য সিমিলার অর সেম পজিশন, তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকে। আছে এখানে আর একজন চ্যাট বক্সে প্রশ্ন করতেছে, অলরাইট স্যার ডিরাইভেশন কি পড়তে হবে? আচ্ছা, রাফিউল্লাহ রিয়নের ডিরাইভেশন কি পড়তে হবে, এটার উত্তর কে দিতে পারবে? স্যার কি পড়তে হবে? থ্যাংক ইউ। সো 25% ডিরাইভেশন থাকবে রাফিউল্লাহ রিয়ন। আই ডোন্ট নো তুমি কোন ক্লাসে কিংবা তুমি কি ক্লাসে কি টাইম নিয়ে আসছো নাকি, কারণ আই কেপ্ট অন সেইং দ্যাট ফ্রম দ্য গেট গো। এনিওয়ে, আরো একজন দেখি চ্যাট বক্সে প্রশ্ন করতেছে, শিওর আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছি। ডিরাইভেশন কি স্যার? আচ্ছা কি স্যার? এই যে তোমার এই 3টা চ্যাপ্টারে যতগুলো ডিরাইভেশন আছে সব কয়টা, ঠিক আছে? সো তুমি যদি ক্লাসে অ্যাটেন্ড করে থাকো, ক্লাস নোট নিয়ে রাখো তাহলে সব, আর যদি ক্লাস নোট না নিয়ে থাকো এবং তুমি যদি দ্বীপে বসবাস করো তার মানে তোমার পরিচিত কেউ না থাকে তাহলে বইটা খুঁজে বের করে যতগুলো ডিরাইভেশন আছে ওগুলো করতে হবে। বাট আই উড রেকমেন্ড তুমি ক্লাসে থাকলে জানো কি দেখানো হয়েছে, আর যদি ক্লাস না করে থাকো তাহলে আই হোপ ইউ ফাইন্ড ইট আউট ফ্রম ইউর ফ্রেন্ডস। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, চ্যাট বক্সে আর কোনো প্রশ্ন? সো লেট মি মুভ অন উইথ মাই সামারি বিকজ রাত গভীর হচ্ছে, অনেকে আগে ঘুমায় বা পরে ঘুমায় whatever. সো দ্যাট ওয়াজ আ কি বলে ভার্টিক্যাল প্লেনে আমরা যদি ফোর্সটা নিয়ে চিন্তা করি, বাট যদি আমরা হরাইজন্টাল প্লেনে চিন্তা করি তাহলে সিমিলার ওয়েতে তুমি একটা ছোট এরিয়া নিয়ে তুমি তার সাথে যদি মোমেন্ট নাও তাহলে তুমি সেক্ষেত্রে ফোর্স করতে পারবে, যেটার একটা অঙ্ক তোমাদেরকে দেখানো হয়েছিল স্পেশালি কার্ভ সারফেসের ক্ষেত্রে। যেটা বলছিলাম, কার্ভ সারফেসের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে কার্ভ সারফেসটা থেকে যদি এই যে কার্ভ সারফেসটা থেকে তুমি যদি একটা প্রজেকশন নাও তাহলে এই প্রজেকশন আর্মটাতে যতটুকু ফোর্স আসবে সেই ফোর্সটা আমরা ধরে নিই কার্ভ সারফেসে পড়বে, এবং তার উপরে যত ভলিউমের বা ওজনের পানি থাকবে সেই পানির ওজনটা হবে তার হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স, এবং সেই দুইটাকে আমরা ভার্টিক্যাল আর হরিজন্টালকে যদি আমরা ভেক্টরের মতন করে ট্রিট করি তাহলে মান এবং তার ডিরেকশন দুইটাই পাবো। যেটা একটা খুব ভালো একটা অঙ্ক ছিল হচ্ছে এই অঙ্কটা, যে অঙ্কটাতে আমরা কিভাবে ফোর্স কাজ করে দুইটা ডিরেকশনেরই পাইছি, এবং সেই দুইটা ডিরেকশনই পাওয়ার পর আমরা দুইটা ডিরেকশনেরই তোমার স্কোয়ার রুট যোগ করে আমরা কি বলে স্কোয়ারের যোগ করে তার রুট নিয়ে আমরা কম্পোনেন্ট পেয়েছি, তারপর আমরা তার অ্যাঙ্গেলটা পেয়েছি। সো দিস ইজ আ ভেরি গুড এক্সাম্পল দ্যাট উইল হেল্প ইউ, should have helped you, কারণ অলরেডি that ship has flight। আমরা এরপরে বুয়েন্সি নিয়ে পড়েছিলাম। বুয়েন্সিতে আমরা বলেছিলাম যে তোমার প্রত্যেকটা বস্তুকে যখন তুমি ইমার্স করতে চাও আরেকটা ফোর্স কাজ করে বেসিক্যালি, যেটা ওকে উপরের দিকে কাজ করার চেষ্টা করে, যেটার কিছু ক্যারেক্টারিস্টিক্স ছিল। এক নম্বর ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে বস্তুটাকে তুমি পানিতে সাবমার্জ করতেছো বা ডুবাচ্ছ, তার ওয়েটটা হবে যে পরিমাণ পানিকে সে ডুবানোর কারণে সে ফেলে দিচ্ছে বা সরায় ফেলতেছে, অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। যদি ফুল টু দ্য ব্রিম হয় তাহলে কি পড়ে যাবে পানি, আর যদি ফুল টু দ্য ব্রিম না হয় মানে ফুল টু দ্য ব্রিম মানে কি, মানে হচ্ছে তোমার মানে টুইটুম্বুর না হয় পানিটা, তাহলে কি ওই পানিটাকে সরাই তো ওই জায়গাটা নিবে, তাই না? সো ওই যতটুকু পানি সরাই দিবে তার সমান ওয়েট, এবং ওই পরিমাণ পানির ভলিউমের সমান হবে হচ্ছে কত ভলিউমে মানে কতটুকু জায়গা ছড়াবে, সেটা হচ্ছে তুমি হচ্ছে ওই ওজনের বস্তুটার ভলিউমের পরিমাণ সমান জায়গাও ছড়াবে। সো ভলিউমের সাথে ওয়েটের সম্পর্ক করা, এবং এই ফোর্সটা কাজ করে সেন্টার অফ বুয়েন্সি বলে একটা জায়গাতে, যেটা হচ্ছে ওই ডিসপ্লেস যে ফ্লুইড ভলিউমটা তার
ভর কেন্দ্র বরাবর, তাই না? যেটা থেকে আমরা সূত্র অনুযায়ী আমরা যে জিনিসটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে সামেশন যে ফোর্সটা ডেল এফ বি যদি নেই সেটা হচ্ছে গামা ইন্টু ডেল ভি, তার মানে চেঞ্জ ইন ভলিউম ইন্টু গামা, চেঞ্জ ইন ভলিউম ইন্টু গামা, ভি আর গামাকে মাল্টিপ্লাই করলে আমরা ওয়েট পাচ্ছি, তার মানে হচ্ছে বুয়েন্সি ফোর্সটা ইজ ইকুয়াল টু দ্য ওয়েট। সো আমরা আর্কিমিডিসের ফেমাস অঙ্কটা দেখছিলাম যে ও যেভাবে বুয়েন্সি সূত্র অ্যাপ্লাই করে জানতে পারছিল যে কিভাবে সে আবিষ্কার করলো বা ইনভেস্টিগেট করে জানলো যে ইউনো রাজার ক্রাউনটা বা মুকুটটা ওয়াজ নট মেড অফ পিওর গোল্ড। আই থিঙ্ক খুবই এক্সপ্লেইন করে সব ক্লাসে এই অঙ্কটা দেখানো হয়েছে। দেন এডিশনালি তোমাদেরকে আরেকটু জানানোর জন্য আমি স্টেবিলিটি কিভাবে তোমার আমাদের যেসব ওয়াটার ট্রান্সপোর্টেশন ভেহিকলস নিউট্রালি বা আনস্টেবল হয় বিকজ অফ বুয়েন্সি, সেটা বলছিলাম। ফর এক্সাম্পল, যদি ওরা একই প্লেনে কাজ করে এবং সেন্টার অফ বুয়েন্সি যদি সেন্টার অফ গ্র্যাভিটির চেয়ে নিচে থাকে তাহলে সাধারণত স্টেবল থাকে টু আ পয়েন্ট। তো যদি তোকে যদি তুমি টিল্ট করো নৌকাটাকে বা জাহাজটাকে বা হোয়াট এভার, টিল্ট করলে ওরা একটা রেস্টোরিং মোমেন্টে এসে এক জায়গায় স্টেবল থাকে। আর যদি সে একই প্লেনে আছে এবং একই জায়গায় আছে, তার মানে উপরে নিচে নেই, বাট এক্স্যাক্টলি কাছাকাছি একই জায়গায় থাকে, সেক্ষেত্রে সে তোমার হয়তোবা ডুবে যাবে না বা উল্টায় যাবে না, কিন্তু তুমি যদি ওকে যদি কোনো দিকে টিল্টেড হয় কোনো ফোর্সের কারণে, তাহলে হয়তোবা টিল্টেড অবস্থাতেও সে স্টেবল হয়ে থাকবে, যেটাকে অনেক সময় আমরা মেটাস্টেবল বলি। আর আনস্টেবল হয় হচ্ছে যে যদি ওরা একই প্লেনেই না থাকে, এক প্লেনে থাকে কাজ করতেছে, তখন সাধারণত যখন কোনো ফোর্স আসে তখন এই ফোর্সেস গুলো রাদার টর্ক হিসেবে কাজ করে, এক ধরনের একটা একই ডিরেকশনে ওরা কাজ করে ফেলে তখন। সো সে সময় ক্ষেত্রে তোমার বোটটা বা whatever transportation device vehicle you are using that can overturn or capsize। আরেকটা টার্ম হচ্ছে ক্যাপসাইজ, ক্যাপসাইজ মানে উল্টায় পড়ে যাওয়া, তাই না? সো স্টেবল হয় সাধারণত যখন আমাদের বোট বা জাহাজের কিল বা বোটের বটমটা নিচের অংশটা যদি ভারী থাকে তাহলে সাধারণত আমরা স্টেবল পাই। আর আনস্টেবল হয় যখন তোমার উপরের দিকে তোমার ফোর্সেসটা হায়ার থাকে, যদি তোমার সিস্টেমটা যদি থাকে না উপরে আপওয়ার্ড ডিরেকশনে বা আপার সারফেসে যখন ফোর্সটা বেশি থাকে তখন সেন্টার অফ গ্র্যাভিটিটা উপরে হয়ে যায়। হ্যাঁ, সাধারণত তোমার এই যে ডিসপ্লেস ভলিউমটা যেভাবে বদলাবে তোমার সেন্টার অফ বুয়েন্সির লোকেশনও ঠিক সেভাবেই বদলাবে। হ্যাঁ, সো ও এটার সাথে অ্যাডজাস্ট করে ইট ট্রাইস টু কিপ ইউ স্টেবল। হাউএভার যদি যেটা বললাম যে যদি তাদের প্লেনটা ডিফারেন্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে ক্যাপসাইজ করে। সো দ্যাটস বেসিক্যালি ইট, দ্য লেকচার এন্ডস হিয়ার। এবং দ্যাটস রিভিশন। গুড লাক উইথ ইউর এক্সাম। দুইটা ফাইনাল রিমার্কস তোমাদের কাছে। নাম্বার 1, চুরিচামারি করো না at the classroom, because থাকে না তোমার everybody wants you to succeed but nobody wants you to be a dishonest person or a dishonest engineer। দরকার হলে সাদা খাতা জমা দিয়ে আসবে। ভেরি গুড। দরকার হলে সাদা খাতা জমা দিয়ে আসবা এবং এই শিক্ষা থেকে পরের খাতায় গিয়ে ভালো করবে, তাই না? সো এটা করার চেষ্টা করো। আর নাম্বার 2 হচ্ছে যে তোমাদের জন্য কিভাবে প্রিপারেশন বা সহজ করে আগেই বলে দিচ্ছি কোয়েশ্চেনের প্যাটার্ন তোমাদের জন্য 25% তোমাদের থিওরি, 25% তোমাদের derivation, 50% তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম। ক্লাসে যা করানো হয়েছে দ্যাট উইল বি ইয়োর ফার্স্ট লাইন অফ ডিফেন্স। যুদ্ধের সময় সাধারণত ডিফারেন্ট লাইন অফ ডিফেন্সেস থাকে। তোমাদের প্রথম লাইন অফ ডিফেন্স, তার মানে তোমরা যদি বেয়ার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড 50%ও মার্ক পেতে চাও, ক্লাসে যা করানো হয়েছে সেটা করলেই তোমরা পারবা। যারা 100% ভালো করতে চাও তারা যদি প্রত্যেকটা ক্লাসে 100% বুঝে থাকো তাইলেও তোমরা ভালো করবা। তো তোমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ইজ ইয়োর ক্লাস, সেকেন্ড লাইন অফ ডিফেন্স ইজ ইয়োর ক্লাস নোট অ্যান্ড আদার ক্লাস নোটস। হ্যাঁ, থার্ড লাইন অফ ডিফেন্স ইজ ইয়োর বুক অ্যান্ড ইউর রিসার্চ। বুক বলতে হচ্ছে জাস্ট ফ্রেন্ডজিনের বইটাতে যেভাবে বলা আছে যদি পারো, যেমন একজন 3-4টা বই পড়ে ফেলতেছে, তাই না? ও অলরেডি বিজ্ঞানী হয়ে যাচ্ছে, সো তুমি ওইটাও তোমার কাজে দিবে, তাই না? কারণ তুমি বুঝলে বলতে পারবা। আরেকটা জিনিস মনে পড়ে গেল যে তোমরা বেশি কথা লিখো না, অল্প করে ছোট করে বুঝাই লেখো। সো যেগুলো থিওরি কোয়েশ্চেন থাকবে রচনা লিখো না, কারণ রচনা তোমরা লিখতে পারো, অনেকে চিন্তা করে যে আচ্ছা রচনা লিখলে স্যার হয়তো বা দয়া করে আমাকে একটা মার্ক দিয়ে দিতে পারে, বা স্যার অ্যাকচুয়ালি দয়া করার সুযোগই নেই, থাকে না? সো তুমি ক্ষুধার্থ আর আমার কাছে হচ্ছে স্টিল। হ্যাঁ, তুমি খুব ক্ষুধার্থ হিসেবে আচ্ছা আমি লোকটার আশেপাশে ঘুর করলে আমাকে হয়তো খাবার দিবে, বাট আমার সাথে এক গাদা কলম, তাই না? আমি দয়া করে তোমাকে কলম দিতে পারি, খাবার দিতে পারি না। সো সেম হিয়ার, দিস ইজ অ্যান ইঞ্জিনিয়ারিং কোর্স, এটা রচনার কোর্স না বা
ফিলসফির কোর্স না, হ্যাঁ, ইটস নট যে তুমি পদ্য গদ্য লিখবা। তো এই জন্য তুমি যদি অনেক পদ্য গদ্য লেখো, আমি তোমাকে কিছু দিতে পারবো না, আমার হাতে কলম আছে, তুমি ক্ষুধার্ত। দিস ইজ এন এক্সাম্পল। সো হ্যাভিং সেড দ্যাট, তোমরা যতটুকু যেটা পারবা ট্রাই অ্যান্ড রাইট স্পট অন। আমি ইন জেনারেল লিখছি যে ইঞ্জিনিয়ারিং ছাত্র বা আমাদের ইংরেজির জ্ঞান ভালো থাকে না, সেই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যত কম লিখবা তত ভুল কম হবে। সো ট্রাই অ্যান্ড মেক শিওর দ্যাট ইউর অ্যান্সার ইজ স্পট অন, জাস্ট এক লাইনে হলে এক লাইনে, এবং এক লাইনে তুমি যদি বুঝাইতে পারো ভালো ভালো মার্কস পেয়ে যাবা। হ্যাঁ, বা স্পেসিফিক কেসেসে এক্সাম্পল দিয়ে যদি বুঝাইতে পারো তাহলে আরো বেটার। সো এটা হচ্ছে একটা জিনিস, যে মেক শিওর যে তুমি আমাকে বুঝাইতে পারছো যে তুমি কি লিখছো, যেটার জন্য সহজ বাক্যে সহজভাবে উত্তর দিবা। স্যার ইয়েস স্যার। স্যার ওই যে অ্যাসাইনমেন্ট কোশ্চেনে স্যার হ্যাঁ, শো অল দ্য নেসেসারি স্টেপস ম্যাথের ক্ষেত্রে যেটা বলছিলেন, মানে জি। আমাদেরকে প্রতিটা ম্যাথের প্রতিটা স্টেপ একদম ভেঙে ভেঙে দেখাইতে হবে যে কোথা থেকে কি করলাম। ইয়েস, এটার উত্তরটা হচ্ছে ইয়েস অ্যাজ পার ইউর আন্ডারস্ট্যান্ডিং। যেমন ধরো তোমাদেরকে যেসব ডিটেইল স্টেপে যেসব অঙ্কগুলো করতে বলছে সেগুলো কি বইয়ের অঙ্ক, তাই না? জি তো স্যার। বইয়ের অঙ্ক অলরেডি যেটা সমাধান করে দেওয়া, কিন্তু বইয়ের অঙ্কে দেওয়া কিছু জায়গাতে কিছু স্টেপ হয়তো বা স্কিপ করছে, তাই না? সো তোমার দায়িত্ব হচ্ছে ওই স্কিপ স্টেপ গুলোকে অ্যাড করে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া। এটাতে আমার যতটা না উপকার, তোমাদের উপকার তত বেশি। তাহলে তুমি ডিটেইল ওয়েতে জিনিসটা বুঝবা। কারণ ও যেটা স্কিপ করে গেছে, তুমি যদি জাস্ট কপি করে পেস্ট করো, অনেকে হয়তো বা করবে, আই ডোন্ট নো, আই হোপ তোমরা না করো। ওই অঙ্কটা যদি পরীক্ষায় দেই, ও কিন্তু ওই পরের স্টেপে ক্যালকুলেশন আর মিলাতে পারবে না। কারণ তুমি যেটা মাথায় করবা সেটা খাতায় করাটা 99% মানুষই পারে না। হ্যাঁ, 1% যে হাইপার জিনিয়াস মানুষ থাকে, এরা বেশি দিন বাঁচেও না আমার ধারণা। বাট এনিওয়ে, ওরা হয়তো বা পারতে পারে, যে থাকে না ছোটবেলার তোমার কি বলে পায়ের ঘর 27-2000 পর্যন্ত মনে রাখতে পারে। সবাই আমরা এরকম না, আমরা সাধারণ মানুষ। সো what I meant by that is যে তুমি ডিটেইল স্টেপে করলে তোমার একটা ব্রেইনটা ট্রেইনড হবে যে কিভাবে কাজ করে না করে। সো এটাই। আর হচ্ছে তোমাদের বুধবারে বৃহস্পতিবারে যে সেকশনের সাথে ক্লাস, তোমরা যদি বৃহস্পতিবারে you want me to be present and you have something for me অথবা something that you want from me, আমাকে একটা ইমেইল করো, তাইলে আমি ক্লাস টাইমে তোমাদের রুমে থাকবো। আর তোমাদের থেকে যদি আজকে বা কালকে আমি ইমেইল না পাই, তাহলে তোমাদের দরকার না হলে আমি তোমাদেরকে চাই ওই সময়টা দিয়ে দিতে, যেন তোমরা অন্য ক্লাসের প্রিপারেশন নিতে পারো। কারণ নতুন একটা চ্যাপ্টার এখন শুরু করা বুদ্ধিমানের কাজ না। That's it. I see you after the midterm. Majority of you যখন ক্লাস শুরু হবে, এবং অলসো প্রবাবলি আমাকে ইনভিজিলেশনেও দেখতে পারবা। কারো কোনো ফাইনাল প্রশ্ন? ওকে, কারো যদি কোনো ফাইনাল প্রশ্ন না থাকে, তাহলে দ্যাটস দি এন্ড অফ দিস ক্লাস, এবং গুড লাক উইথ ইয়োর মিডটার্ম এক্সাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালাম